সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আর অবশ্যই অবশ্যই জানাবে তোমরা কেমন আছো কমেন্টের মধ্যে। অ্যান্ড কাইন্ডলি তোমরা কে কোথা থেকে আসলে ক্লাস করছো আমাদেরকে সেটা একটু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও ঝটপট করে। আর স্পেশালি আজকের এই সন্ধ্যা, আজকের এই সময় এবং আজকের এই শিক্ষা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকবে, কারণ আমরা এসএসসির সবচাইতে গুরুত্বপূর্ণ বলতে গেলে বা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে ডিসকাস করব, হুইচ ইজ আমাদের পদার্থের গঠনের শেষ ভাগ এবং পর্যায় সারণী নিয়ে ডিসকাস করব। এছাড়াও আমাদের আজকে ক্লাসে আমরা টুকটাক কিছু শর্টকাটস, তার পাশাপাশি কিছু নেমোনিক্স অ্যান্ড ফাইনালি আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে ডিসকাস করব। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা ক্লাসটা শুরু করার আগে যাতে এর মধ্যে সবাই জয়েন করতে পারে, সেই কারণে আমরা সবাইকে মেনশন দেওয়া শুরু করি আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করব। অলরাইট, সো ভিডিওটা বেশি বেশি আমরা শেয়ার করব। কুল। যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আর যারা যারা আদাব জানিয়েছো তাদেরকেও আদাব, অ্যান্ড ফাইনালি সবাইকে আসলে গুড ইভিনিং। গ্রেট, সবাইকে গুড ইভিনিং। অনলি 53, আমরা 100 পিপল হলে আমরা অলরেডি স্টার্ট করে দিব। আজকে বেশি দেরি করবো না, বাট অনেক অনেক পড়া কিন্তু। রাইট, সো ঘাবড়াবে না যদি আসলে আজকে ক্লাসটা একটু লেন্দি হয়। ইনশাল্লাহ আমি আশা করতেছি বা এক্সপেক্ট করতেছি সবাই সবাই থাকবা, শেষ পর্যন্ত সবাই থাকবা। গ্রেট, ইটস গ্রেট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি তোমাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, দ্যাটস গ্রেট। দিনাজপুর থেকে। তোমরা তোমাদের স্কুলটা আসলে নিচে কমেন্ট পারলে জানিয়ে দাও, তোমরা কে কোন স্কুল থেকে। দেন ইয়া, দ্যাটস গ্রেট। আলমডাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, দ্যাটস গ্রেট। ওয়েল মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা আজকের ক্লাসটা স্টার্ট করব ঠিক সেই পয়েন্ট থেকে যে পয়েন্টে আমরা গতকাল শেষ করেছিলাম। অলরাইট, কথাটা সুন্দর। যেখানে শেষ তার ঠিক ঠিক সেখান থেকেই শুরু। যেখানে ছিল শেষ সেখান থেকেই শুরু। আমরা ডিসকাস করেছিলাম লাস্ট ক্লাসে, আমরা রাদারফোর্ড সম্পর্কে একটু জেনেছিলাম। রাদারফোর্ড সম্পর্কে না, আসলে তার মডেল সম্পর্কে। রাদারফোর্ডের মডেলে কিছু সীমাবদ্ধতা পেয়েছিলাম। তোমাদের প্রায় মানুষেরই আম, একটা কনফিউশন ছিল আসলে ম্যাক্সওয়েল আসলে কি বলছে, বা ম্যাক্সওয়েলের জিনিসটা নিয়ে একটু ধারণা ছিল যে একটু ঝামেলা টামেলা করছে হয়তো, বা কি কি গ্যাঞ্জাম করছে এগুলা নিয়ে। সো একটা গল্পই ধরো, আসলে এটা নিয়ে তোমরা বেশি এত ঘাবড়ানোর কোনো দরকার নাই। ম্যাক্সওয়েল সিম্পলি এসে পাশের বাসার আন্টির কাজটা করছে। ইন জেনারেল আমরা দেখি কি পাশের বাসার আন্টি কি করে, ভাবি আপনার ছেলেটা এই এই কাজ করছে, ভাবি আপনার মেয়ে তো এই এখানে এখানে দেখছি এই এই কাজ করে ফেলছে, আল্লাহ রেজাল্টটা কি, ভাবি এই ধরনের কাজ করে না। সো ম্যাক্সওয়েলকে চিন্তা করো যে সে আসলে ওই পাশের বাসার আন্টি। তার কাজটা কি ছিল, সে ফ্রেশলি এসে দেখলো যে আহ বোর এই এই কাজ করছে, দেখি ওর কাজের মধ্যে কি করে, কি করছে আগে এটা একটু দেখি। সো সে কি করছে, ওইগুলাকে ভুল ধরে দিছে। তার তত্ত্ব অনুসারে সে ফার্স্টে বলছে যে না ভাই, ইলেকট্রন যদি আসলে গ্রহের মতো হয়, তাহলে গ্রহ তো আমরা জানি তাদের মধ্যে কোনো চার্জ নাই, তারা নিরপেক্ষ উপায়ে ঘুরতে থাকে। যদি আসলে ইলেকট্রন একটা গ্রহের মতো হয়, তাহলে কি আদৌ তারা চার্জ হতে পারে? ইলেকট্রন তো নেগেটিভ আমরা সবাই জানি, তার কথা অনুসারে। তার একটা ফ্ল। সেকেন্ড কথা সে ধরছে যেটা, বোর বোর না, আসলে রাদারফোর্ড। অলরাইট, সো রাদারফোর্ড সে বলে গেছে যে না আসলে ঘুরতে 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 একসময় আসলে শক্তি হারায়, মানে ইলেকট্রন হয়রান হয়ে যায়। ম্যাক্সওয়েল এসে বলে যদি আসলে ইলেকট্রন হয়রান হয়, তাহলে শক্তি হারাতে 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 এক পর্যায়ে নিউক্লিয়াসে এসে পতিত হবে। কিন্তু না, যদি নিউক্লিয়াসে যদি এসে পতিত হয়, তাহলে কোনো এক্সাক্ট কোনো কম্পোনেন্ট বলতে থাকবে বা পরমাণু বলতে কিছু থাকবে থাকবে না, রাইট? এটাই আসলে আসলে বোঝায় যে আসলে ম্যাক্সওয়েল যখন আসে, এসে এই কথাটাকে আসলে সে ডেরাইভ করে বা একটু এক্সপ্লেইন করে দেখায়, না ভাই এটা আপনার একটা ভুল ছিল, আপনি এটাকে কারেকশন করেন। সো এই পাশের বাসার আন্টির যে রোলটা, এই রোলটা প্লে করে আসলে ম্যাক্সওয়েল। ঘাবড়ানোর কোনো কারণ নেই মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলো অত্যন্ত ইজি টপিক। অলরাইট, তাহলে আমরা যেখানে ছিল সেখান থেকে শুরু, যেখানে ছিল শেষ, আমরা অলমোস্ট এখানে শেষ করেছিলাম। এছাড়া আমরা শেষ করেছিলাম যে বোরের কিছু ত্রুটি, যেখানে কিনা দেখছিলাম জিমেন এফেক্ট আর স্টার্ক এফেক্ট সম্পর্কে একটু একটু ধারণা পেয়েছিলাম, যেটা কিনা আমরা ইন্টারমিডিয়েটে পড়বো। আর এর পাশাপাশি এগুলো মোটামুটি ডিসকাশন করেছিলাম আমরা। স্পেকট্রাম নিয়ে আমরা কথাবার্তা বলেছিলাম, যাকে বাংলায় বলে বর্ণালী। অ্যান্ড দেয়ার ইউ গো, এগুলা নিয়ে আজকে আমরা শুরু করবো। যেটা নিয়ে টপিকটা তোমরা একটু লিখে নাও। টপিকটা হচ্ছে, আচ্ছা আমাকে কি পরিষ্কার অ্যান্ড দেখা যাচ্ছে অ্যান্ড শোনা যাচ্ছে কিনা একটু আমাকে বলো তো, তাহলে আমি মূল টপিকে চলে যাই। কোনো সমস্যা হচ্ছে কিনা তোমাদের? একটু একটু ব্লার হয়ে আছে আই গেস।
একটু ব্লার হয়ে আছে। আই গেস কিছুক্ষণের মধ্যে ব্লারটা ঠিক হয়ে যাবে। আচ্ছা আমি দেখছি একটু ব্লারটা ঠিক করা যায় কিনা, আমি একটু দেখি ব্লারটা নিয়ে। ও দাঁড়া, ওয়েট দেখি ব্লারটা কিভাবে ঠিক করা যায়, ব্লারটা কিভাবে ঠিক করা যায়। আচ্ছা আমি একটু লিখলে আশা করি যদি দেখি ঠিক হয়ে যায় তাহলে তো হলোই, আলহামদুলিল্লাহ। আই গেস এখন ঠিক হয়ে যাবে ব্লারটা। আমি এক্সপেক্ট করছি ব্লারটা এখন ঠিক হয়ে যাবে। অলরাইট, সো শুরু করি তাহলে একটু একটু করে আজকের ক্লাসটা। আজকের ফার্স্ট টপিকটা হচ্ছে পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু দেখি, দাঁড়াও, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে ব্লার নাই, সব ঠিক আছে। আলহামদুলিল্লাহ ঠিক আছে আশা করি। ইয়েস। কুল কুল। অলরাইট, পরমাণু শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা একটু ছোট ছোট করে জিনিসগুলো বোঝার চেষ্টা করি। পরমাণু শক্তি স্তর বলতে কি বুঝি বলতো? শক্তি স্তর হচ্ছে সেখানে ইলেকট্রনগুলো বসবাস করে, রাইট? আমরা যদি মনে করি যে একটা যদি নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসকে আমি একটু হ্যানতেন একটু একটু, এটা আমার বায়োলজির নিউক্লিয়াস হিসেবে তোমরা ধরবা। আমি নিউক্লিয়াস একটু স্টাইল করে দেই, একটু স্টাইল করে দেই। বায়োলজির নিউক্লিয়াস না, এটা হচ্ছে কেমিস্ট্রির নিউক্লিয়াস। একটু স্টাইল করে দেই, এই যে এটা একটা নিউক্লিয়াস। অলরাইট, সো এটা একটা নিউক্লিয়াস। ফার্স্ট এটাকে বলা হয় প্রথম স্তর, এদেরকে একটা শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর। এদেরকে আমরা একটু স্টাইল করে রাখি, বা আমরা একটু যারা সুন্দর করে রাখতে পছন্দ করি তাদের বলবো এটা অরবিট। অরবিট, এটা একটা শক্তি স্তর। অলরাইট, সো শক্তি স্তরে আসলে ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রনগুলো কিভাবে থাকে তাকে বলা হয় বিন্যাস। কথাগুলো একটু খেয়াল করো। অরবিট এটা হচ্ছে শক্তি স্তর, বা এদেরকে বলবো আমরা শক্তি স্তর। এক একটা শক্তি স্তর। শক্তি স্তর কি? ইলেকট্রনের বাসা, যেখানে ইলেকট্রন রয়, যেখানে ইলেকট্রন রয় মানে যেখানে ইলেকট্রন থাকে। অলরাইট, ইলেকট্রন যেভাবে থাকে, যে স্টাইলে থাকে, যে কয়টা কয়টা করে থাকে তাদেরকে বলবো একটা করে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস কাকে বলবো আমরা? ইলেকট্রন যেভাবে থাকে, ইলেকট্রন যেভাবে থাকে, ইলেকট্রনে সাজানো, সাজানো। বিন্যাস মানে হচ্ছে সাজানো। তাহলে ইলেকট্রনকে যে স্টাইলে সাজানো যায়, যেমন আমরা প্রথম শক্তি স্তরে দেখি দুইটা মাত্র ইলেকট্রন থাকে, পরের শক্তি স্তরে দেখো 8টা। এভাবে 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 থাকতে থাকে। অলরাইট, সো এগুলো আসলে কিভাবে থাকে, ওই স্টাইলটাকে বলা হয় ইলেকট্রন বিন্যাস। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি তাহলে এখন শিওর হয়েছো যে আসলে শক্তি স্তর কাকে বলে? এক ইলেকট্রন যেখানে থাকে, বা ইলেকট্রন যেখানে মানে যাদেরকে ইলেকট্রন যে স্টাইলে থাকে বা যেখানে থাকে, যে শক্তি স্তরের কথা আমাদেরকে রাদারফোর্ড বর্ণনা করেছিল, রাদারফোর্ড থেকে আরো অ্যাডভান্স লেভেলে বোর বলেছিল, সেগুলোই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের শক্তি স্তর। তাহলে আমরা শক্তি স্তর বলতে কি বুঝবো? শক্তি স্তর লিখে নাও, তোমরা লিখে নিতে পারো যে বোর যে মডেলে, বোর যে শক্তি স্তরের কথা বলছে সেগুলোই শক্তি স্তর, কিংবা সেগুলোকে বলবা সে সকল বৃত্তাকার কক্ষপথ যেখানে ইলেকট্রন অবস্থান করে তাদেরকে বলা হয় আমাদের শক্তি স্তর। এই কনসেপ্টটা কি ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টে জানো। এই কনসেপ্টটা কি ক্লিয়ার কিনা? এই কনসেপ্টটা কি ক্লিয়ার কিনা? আমি এটা হাইপোথিসিস লিখবো এখন। মোটামুটি আমাদের যা যা দরকার সেটা হচ্ছে আমরা একটা জিনিস লিখবো। প্রতিটি শক্তি স্তরে, প্রতিটি শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n², যেখানে কিনা n ইকুয়ালস টু শক্তি স্তর সংখ্যা। n ইকুয়ালস টু শক্তি সংখ্যা মানে শক্তি স্তরের নাম্বার। n ইকুয়ালস টু শক্তি স্তর। এটা একটু তুলে নাও, আমি একটু ব্যাখ্যা করছি। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, যদি ব্যাপারটা এমন হয়,
যদি ব্যাপারটা এমন হয় যে প্রতিটা শক্তিস্তর মানে শক্তিস্তর নাম্বার 1 এক নাম্বার শক্তিস্তর, সেক্ষেত্রে ইলেকট্রন কয়টা ধারণ ক্ষমতা হবে? ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 2 ইন্টু 1 স্কোয়ার, হুইচ মিনস 2। যদি n ইকুয়ালস যদি 2 হয় তাহলে এটা কত হবে? 2 ইন্টু 2 স্কোয়ার মানে কত? 4 ইন্টু 2 8। যদি n ইকুয়ালস টু 3 হয় তাহলে কত হবে? 2 ইন্টু 3 স্কোয়ার, হুইচ মিনস 18। এভাবে 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 গ্রো করতে থাকে মাই ডিয়ার স্টুডেন্ট, এভাবে গ্রো করতে থাকে অ্যান্ড কনসিকিউটিভলি বাড়তে থাকে। আচ্ছা আমি তোমাদের একটু কমেন্ট পড়ে নেই। হুম, এটা একটু বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও তো তোমরা। উম, এ কে কাকে চকলেট দিবে? কি বলে? স্যার আপনি কি করেন, কোথা থেকে? স্যার আমি ক্লাস নিচ্ছি ঢাকা থেকে। রাইট। জি ভাইয়া বুঝেছি। আচ্ছা ঠিক আছে, যাদের কাছে ক্লিয়ার না তাদের জন্য আরেকবার বলি। আমি বলেছিলাম ইলেকট্রনটা দেখো তো, এই যে আমি যদি বলা হয়, আমাকে যদি বলা হয় তৃতীয় শক্তি স্তরে আসলে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, সেক্ষেত্রে আমি সিম্পলি 2n স্কোয়ার যে সূত্রটা আছে, এখানে n এর মান আমি 3 বসাই দিব। n এর মান যদি 3 বসাই আমাকে আউটপুট কত আসে দেখো তো? 2 ইন্টু 3 স্কোয়ার, হুইচ মিনস কত? 2 ইন্টু 3 স্কোয়ার মানে 9, হুইচ ইজ আমাদের 18, এই মানটা আসবে। প্রশ্নগুলো এমসিকিউতে অনেক সময় দেখা যায় যে আসতে, যে আসলে আমাদের এই মানটা কত, এই জিনিসটা ভ্যালু কত, বলবে আমাদের এই যে এত শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা সম্পন্ন কতটা, অথবা বলতে পারে যে কতটা ইলেকট্রন সে ধরতে পারে এই শক্তি স্তরে, এই পার্টিকুলার শক্তি স্তরে, এটাই আসলে মিন করে। অলরাইট, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা তোমরা আমাকে একটু জানাও যে আমাকে ফোর্থ শক্তি স্তর বা ফোর্থ অরবিটে আসলে আমাদের কতটা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ? চতুর্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে আমাকে একটু কমেন্টে জানাও তো। চতুর্থ শক্তি স্তরে মোট কয়টা ইলেকট্রন থাকতে পারবে আমাকে এটা একটু জানাও। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, অনেকে বলছে 32টা চতুর্থ শক্তি স্তরে। দেখি তাহলে আমাদের সূত্র অনুযায়ী কত আসে। 2n স্কোয়ার চতুর্থ শক্তি স্তর, n ইকুয়ালস টু 4, n ইকুয়ালস টু 4 হলে ধারণ ক্ষমতা কত? ধারণ ক্ষমতা 2 ইন্টু 4 স্কোয়ার, হুইচ মিনস 2 ইন্টু 16, অর্থাৎ 32। অলরাইট, অর্থাৎ 32। আমরা এটাকে তাহলে আমরা এটা ইজিলি আমরা এখন থেকে এগুলা সলভ করতে পারবো, আর প্রবলেম মানে প্রবলেম হলে আমাদের কখনো প্রবলেম হবে না। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্টস আমরা তাহলে এবার আমরা উপশক্তি স্তরের ধারণাতে চলে যাই। উপশক্তি স্তরের ধারণা, আমি আগের দিন তোমাদেরকে একটা ডায়াগ্রাম দেখিয়েছিলাম বা একটা কনসেপ্ট বলেছিলাম। এই হচ্ছে ইমন ভাইয়ের বাসা। ইমন ভাইয়ের বাসা। সো ইমন ভাইয়ের বাসা তোমাদের যারা যে ইমন ভাইয়াকে চিনো না এমন কেউ নাই আশা করি এই গ্রুপের মধ্যে। ভালো কথা। ইমন ভাইয়ের বাসায় দেখো তো, একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা হতেই পারে। সো ইমন ভাইয়ের নিচতলা কি সাধারণত? গ্যারেজ, একটাই রুম। দোতলায় দেখো তো, এগুলো তো এক একটা তলা। এই তলার মধ্যে আবার ফ্ল্যাট থাকতে পারে না নর্মালি, অনেকগুলো ফ্ল্যাট থাকতে পারে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট চিন্তা করো, এই প্রত্যেকটা তলাকে ধরবো আমরা এক একটা শক্তি স্তর। এগুলো এক একটা শক্তি স্তর, ইমন ভাইয়ের বাসা এটা শক্তি স্তর। এর প্রত্যেকটা শক্তি স্তর আবার উপশক্তি স্তরে বিভক্ত। শক্তি স্তর আবার উপশক্তি স্তরে বিভক্ত। চিন্তা করে দেখো উপশক্তি স্তর জিনিসটা কি, ইন জেনারেল যেটা বলেছিলাম আর কি, এইগুলো আবার এক একটা ফ্ল্যাট আবার দেখো তো, আমাদের এই যে এক একটা তলা আবার দুটো কয়টা ফ্ল্যাটে বিভক্ত না? এটা যদি একটা বিল্ডিং এর কি হয়, এক একটা তলা হয়, ফ্লোর হয়। আমি ফ্লোর লিখি, তলা না লেখার চাইতে ফ্লোর লেখা ভালো। এক একটা ফ্লোর হয়, ফ্লোর গুলো আবার কি হয়, এক একটা ফ্ল্যাটে বিভক্ত হয়, এক একটা ফ্ল্যাট হিসেবে ভাগ থাকে।
মাই ডিয়ার স্টুডেন্ট, এই উপশক্তি স্তর আরো কিছু উপশক্তি স্তর বা আরো কিছু ছোট ছোট অরবিটালে ভাগ করা থাকে। সেগুলোকে আমরা কি বলি এখান থেকে আমরা নরমালি হচ্ছে এই উপশক্তি স্তরগুলোকে আরো ভাগ করা যায়, যেগুলো আমরা পরবর্তীতে জানবা। এই ফ্ল্যাটগুলো আবার কিসে ভাগ হয়? রুমে ভাগ হয় না? এই রুমে ভাগ হতে পারে। হিসেব নিকেশগুলো আমরা জেনে রাখি, কারণ আমরা যখন একটু বড় হব তখন আবার জানবো যে এসপিডিএফ, আচ্ছা উপশক্তি স্তরগুলোর নাম হচ্ছে এসপিডিএফ। চারটা উপশক্তি স্তরে বিভক্ত থাকে, এটা একটু তুলে নাও মাই ডিয়ার স্টুডেন্ট। তার মানে নরমালি বোর আমাদেরকে ধারণা দেয় শক্তি স্তর সম্পর্কে, যেখানে ইলেকট্রনগুলো থাকে সেই শক্তি স্তরগুলো আবার কিছু উপশক্তি স্তরে বিভক্ত থাকে, which are known as আমাদের এসপিডিএফ। যেটা কিনা বললাম যে ইমন ভাইয়ার বিল্ডিং এ কি থাকে, একটা ফ্ল্যাট থাকে। বিল্ডিং এ কি থাকে, অনেকগুলো তলা থাকে, ফ্লোর থাকবে, ফ্লোরগুলোর কি থাকে, ফ্ল্যাট থাকবে, ফ্ল্যাটগুলো হচ্ছে এক একটা উপশক্তি স্তর। এখন এটা ভাবা লাগবে যে ইমন ভাইয়ার কোন ফ্ল্যাটে কয়টা করে ইলেকট্রন আছে। অলরাইট, সো এটা নিয়ে আমরা আসলে চিন্তা ভাবনা করব। এখন মাই ডিয়ার স্টুডেন্ট, ব্যাপারটা যদি তোমরা বুঝে থাকো, উপশক্তি স্তরের ধারণা কি তোমাদের কাছে, কনসেপ্টটা কি ক্লিয়ার কিনা আমাকে একটু তোমরা জানাও কমেন্টে। তাহলে আমি পরবর্তী টাইপটাতে বা পরবর্তী যে ডিসকাশনটাতে আমি আস্তে আস্তে ধীরে ধীরে মুভ অন করছি, আমি ধীরে ধীরে আগাই। উপশক্তি স্তরের ধারণা তোমাদের কাছে ক্লিয়ার কিনা? তাহলে এই ফ্ল্যাটগুলো আসলে কিভাবে বিন্যাস করা হয়, আমি একটু সেই কনসেপ্টে যাব। অলরাইট, ভালো কথা। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা সবসময় মাথায় রাখবো এই শক্তি স্তরগুলাকে আমরা এন দিয়ে প্রকাশ করব, শক্তি স্তরগুলোকে এন দ্বারা প্রকাশ করব, আর উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করব। যদি তাই হয়, সবসময় মাথায় রাখবা এল এর নাম্বার, এল ইকুয়ালস টু যদি জিরো হয় তার নাম হবে এস। আমি বলতেছি আবার, নাম্বার যদি জিরো হয়, এল এর একটা মান আমরা কিছু সাংখ্যিক মান দিয়ে প্রকাশ করি এল কে, যেমনটা আমরা এন এর মানও প্রকাশ করি। ভালো করে একটু খেয়াল করো, এন এর মান যদি 1 হয়, এল এর মান শুধুমাত্র 0 হবে। 0 মানে হচ্ছে এস থাকবে শুধুমাত্র। এন এর মান যদি 2 হয়, এল এর মান দুইটা থাকে, দুইটা মানে 0 1, which is এস পি। যদি এন এর মান যদি 3 হয়, এল এর মানও তিনটা থাকবে, তো সেক্ষেত্রে 0 1 2, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, এস পি ডি। এন এর মান যদি 4 হয়, সেক্ষেত্রে আমরা এল এর মান লিখতে পারবো 0 1 2 and 3, which is to say এটাকে আমরা বলতে পারবো এস পি ডি এফ। ঘাবড়ানোর কোনো কারণ নাই। আমরা সেক্ষেত্রে আমরা ধীরে ধীরে আমরা সবগুলো জিনিস আমরা কভার করব, মানে এটা কিভাবে কি হয় সবগুলো বলবো। দেখো এন এর মান মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এটা কি বলতে পারি না, দেখো তো এল এর মান, আমি একটা জিনিস লিখে দিই এখানে, এল এর মান সব সময় শূন্য থেকে n মাইনাস 1 পর্যন্ত না? দেখো তো এটা কি তোমাদের কাছে ক্লিয়ার কিনা? প্রত্যেকটা টপিক আমি ধরে ধরে বোঝাচ্ছি। দেখো আমি প্রথমে কি বলেছিলাম শক্তি স্তর সম্পর্কে, উপশক্তি স্তর সম্পর্কে, এখন আমি কি বলতেছি দেখো তো, ফ্লোর গুলার মান হচ্ছে এন ফ্লোর, এক একটা ফ্লোর, এক না ফার্স্ট ফ্লোর, এল এতটুকু। এন এর মান যখন 1, মানে এই যে দেখো ফার্স্ট ফ্লোর তো কোনো কিছুই থাকে না, নিচে কয়টা তলা, কিছুই থাকে না, খালি এল এর মান হচ্ছে 0। যখন এন এর মান 1, তখন এল এর মান শুধুমাত্র 0 মানে হচ্ছে এস শুধুমাত্র। আমি বলছিলাম এটা একটু মাথায় রাখবা, যখন 0 তখন তার নাম হবে এস, যখন 1 তার নাম হচ্ছে পি। এগুলো হচ্ছে ফ্ল্যাটের নাম্বারগুলো বা নামগুলা, ভালো করে খেয়াল করো। যখন দোতলায় যাচ্ছি, দোতলায় শুধুমাত্র তার দুইটা ফ্ল্যাট, কি কি, এল 0 আর 1, তাদের নাম কি, এস আর পি, সামনে দিয়ে লেভেল দেওয়া আছে এস পি। এন এর মান যখন 3, তার তিনটা 1 2 3 এস পি ডি। এন এর মান যখন 4, তখন 0 1 2 3 কয়টা বলছিলাম কি, n মাইনাস 1 পর্যন্ত। 4 মাইনাস 1 কত, 3, 0 1 2 3। তাহলে চারটার জন্য এস এর মান 0 0 কার নাম, এস, 1 এর জন্য পি, 2 এর জন্য ডি, এন্ড 3 এর জন্য এফ। এই পর্যন্ত মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের এই যে শক্তি স্তর উপশক্তি স্তরের ধারণা, এটা এভাবে গ্রো করে। তাহলে আমরা কি বলতে পারি, when it comes to n equals to 1, তখন আমরা ফার্স্ট ফ্লোর বা আমরা বাঙালি সবসময় আমরা দেখা যায় যে লিফটের মধ্যে কনফিউজড হয়ে যায়, যে আসলে লিফটের মধ্যে যখন বলি আমরা ভাইয়া 6th ফ্লোরে আছি, যখন আমরা বলি 6th ফ্লোরে আসেন, চলে আসেন, তখন আমরা কনফিউজ হয়ে যাই, আরে ভাই এত কিছু জ্বালান কেন ভাই, বলেন আগে লিফটে কত দিব এটা বলেন। ইন জেনারেল দেখা যায় 6th ফ্লোর বললে আসলে 7 তলা নাকি 6 তলা, এটা নিয়ে আমরা আসলে কনফিউজ থাকি। সো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা আসলে এখানে
কনফিউজ হওয়ার কোনো রিজন নেই। দেখো সবসময় মাথায় রাখবো নিচে কয়টা আছে, আমি একদম নিচতলা থেকেই ধরবো। n ইকুয়ালস টু 1 হলে এটা বেসমেন্ট ছাড়া কিছু থাকে না, এই কারণে L0, উপরে কোনো ফ্ল্যাট তো থাকে না নিচে। এখানে আমরা যখন যাব তখন হচ্ছে n ইকুয়ালস টু যখন 2 ধরবো তখন আমরা এখানে দুইটা ফ্ল্যাট, একটা হচ্ছে 0 আর 1। তো এখানে আবার যদি আসি 1 2 3, একটা তো 0, প্রথমে আমি একটা 0 ধরে দিব নাই, তারপর আমরা একটা ফ্ল্যাট বানাবো, দেখো 0 1, তো তারপরে 0 1 2, 0 1 2, একটা হচ্ছে 0 একটা 1, এরপর এখানে কি থাকবে আর 0 1 2 3, n ইকুয়ালস টু 3, অথবা তোমরা একটা কাজ করতে পারো, এক লেভেল উপরে উঠিয়ে দিতে পারো তথাকথিত নিয়মে, n ইকুয়ালস টু 3। এভাবে মাই ডিয়ার স্টুডেন্ট মনে রাখা যায়। আমি তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিচ্ছি জিনিসটা তুলে নেওয়ার জন্য, তারপর আমি তোমাদের থেকে ফিডব্যাক নিয়ে আরেকবার বুঝিয়ে দিয়ে আমি জিনিসটা আমি কন্টিনিউ করবো। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট আমাকে একটু জানাও, তোমরা যদি বুঝে থাকো ইয়েস বলে জানাও, তার পাশাপাশি তুলে নাও, তারপর মাই ডিয়ার স্টুডেন্ট আরো মজা করে কিভাবে শেখা যায় আমরা সেটা দেখবো। অলরাইট, আজকে শেয়ার অনেক কম হয়েছে মাই ডিয়ার স্টুডেন্ট, অনেকেই আসলে জানতে পারছে না যে আসলে ক্লাস যে হচ্ছে সেটাই জানে না। সো তোমাদের দায়িত্বটা তোমরা পালন করো, শেয়ার করে তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও। আচ্ছা, অনেকে বলতে চায় ভাইয়া সমশক্তি সম্পন্ন অরবিটালে তো শুধু দুইটা ইলেকট্রন থাকে, ব্যাখ্যা করো। অরবিটালে দুইটার বেশি ইলেকট্রন থাকতে পারে না, সমশক্তি সম্পন্ন কথাটা উল্লেখ না থাকে, সেটা কি বলবে? কারণ এসপিডি অরবিটাল, এটা একটু ব্যাপার স্যাপার আছে ভাই ডিয়ার স্টুডেন্ট। সমশক্তি অরবিটালকে আবার ভাগ করা যায়, এই এসপিডিএফ এদেরকে আবার ভাগ করা যায়। সো এদের আবার দেখো তো, এই এস মানে একটা, এরা হচ্ছে এক রুম বিশিষ্ট ফ্ল্যাট, আমি বলছিলাম এরা একটা ফ্ল্যাট। পি, এরা হচ্ছে 3 রুম বিশিষ্ট ফ্ল্যাট। খেয়াল করো, আমরা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে তোমাকে একটু তোমাদেরকে ধারণা দিয়ে যাব, কারণ হচ্ছে যে ব্যাপারটা, আর আমাদের রিভিশন কোর্সে এটা মোটামুটি একটা ভালো ডিটেলস আলোচনা করব কোয়ান্টাম নাম্বার সম্পর্কে। সো ভালো করে খেয়াল করো, আর রিভিশন কোর্সটা নিয়ে কেউ কনফিউজ হবে না। আমাদের সামনে যে আমাদের কোর্সের মধ্যে দুইটা পার্ট আছে, এটার পরে আমাদের একটা রিভিশন কোর্স হবে, যেটা কিনা আমরা বলেছি 3টা ক্লাস আমরা মোস্ট প্রবাবলি তোমাদের সাথে অফলাইনে নিব, আর আর বাকি ক্লাসগুলো আমরা অনলাইনেই নিব। অ্যান্ড এটা মোটামুটি একটা ম্যারাথন ক্লাস হবে, 3-4 ঘন্টা বা 4-5 ঘন্টা এরকম ক্লাস হবে ইনশাল্লাহ, হুইচ উইল বি ফ্রি ফর ইউ অল। এরপর যে কোর্সটা আসছে সেটা হচ্ছে যে আমাদের টেস্ট পেপার সলভ অ্যান্ড মডেল টেস্ট, অ্যান্ড যত রকমের কোয়েশ্চেন, যত বেশি বেশি কোয়েশ্চেন আমরা সলভ করবো এটার মধ্যে। সো এটা মোটামুটি আমাদের সামনে যে কোর্স প্ল্যানটা। সো রিভিশন কোর্সে আমরা মোটামুটি এটা নিয়ে কোয়ান্টাম সংখ্যা নিয়ে বেশি ডিসকাস করবো। তবে তোমরা জানার জন্য একটু জেনে নাও, ফ্ল্যাটের কথা বলেছি, ফ্ল্যাটের মধ্যে কি থাকে? রুম, রাইট? তাহলে এসপিডি এটার মধ্যে আবার 5টা রুম আছে। স্পেসিফিক্যালি অরবিটাল বলতে আমরা একদম বলবো সমশক্তি সম্পন্ন অরবিটাল বলতে বুঝবো যে এরা হচ্ছে সমশক্তি সম্পন্ন। যখন আমরা পি বলবো, পি নামের 3টা অরবিটাল, যখন আমরা ডি বলবো ডি নামের 5টা অরবিটাল। এই 5টা অরবিটালের মধ্যে কখনো আমরা দুইটার বেশি ইলেকট্রন রাখতে পারবো না, একটা যত বড় বেডই করে চিন্তা করবা, রুমের মধ্যে কি থাকে বলতো? ধরলাম আমি এগুলো বেডরুমের মধ্যে কি থাকে বলতো? ইন জেনারেল খাট থাকে, রাইট? তো খাট থাকলে একটা খাটের মধ্যে ইন জেনারেল দুজনে বেশি থাকতে পারে না, আনলেস এটা ইয়া হয়। আর যদি ভালো মতো ইলাস্ট্রেট করা লাগে, চিন্তা করো হুন্ডার মধ্যে, বাইকের মধ্যে, একটা বাইকের মধ্যে দুজনে বেশি বসতে পারে না বা নিয়ম নাই, এটা মাথায় রাখবা। এই যে দুটার বেশি ইলেকট্রন কখনো থাকতে পারে না, এই ইলেকট্রনগুলো এভাবে না দিয়ে তোমরা এখনো তো তোমরা এত ইন্টারমিডিয়েটে গেলে তুমি তখন দেখবা ইলেকট্রনগুলো এভাবে থাকে আর কি, দুটো ইলেকট্রন বিপরীতমুখী স্পিনের মধ্যে এরা এভাবে থাকে। ভালো কথা। এভাবে আসলে এই প্রশ্নটা ব্যাখ্যা এভাবে করা যায় যে প্রতিটা অরবিট সাধারণত কিছু শক্তি স্তরে বিভক্ত থাকে বা উপশক্তি স্তরে বিভক্ত থাকে। তার মধ্যে সমশক্তিপূর্ণ অরবিটাল মানে পি এর মধ্যে, সমশক্তিপূর্ণ অরবিটালগুলোর মধ্যে দুইটার বেশি ইলেকট্রন ধারণ করতে পারে না, ভাইয়া চতুর্থ অধ্যায় পড়বো, ওইটা কঠিন লাগে। হ্যাঁ ইনশাল্লাহ আমরা চতুর্থ অধ্যায় আজকে পড়বো, তোমরা যদি শেষ পর্যন্ত থাকতে পারো ইনশাল্লাহ। আজকে অনেক কিছু শিখবো, মুছে দিলাম মাই ডিয়ার স্টুডেন্ট, যদি আসলে মিস করে থাকো আমাকে একটু ক্ষমা করে দাও, কারণ অনেক পড়া আজকে। অলরাইট, ভালো কথা। অলরাইট, তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা পরবর্তী টপিকটা তাহলে আমাদের কি সেটা নিয়ে একটু ডিসকাস করি। তাহলে আমাদের প্রতিটা অরবিটাল ইলেকট্রন সংখ্যা কতটা আমরা বলতে পারি? প্রতিটা অরবিটালে ইলেকট্রন কতগুলো থাকতে পারে? এল দ্বারা প্রকাশ করো। প্রতিটা অরবিটালে 12 into L plus 1, so 2 into 12 plus
ওয়ান সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, সংখ্যক ইলেকট্রন থাকে, ইলেকট্রন থাকে। এটা মানে কি বোঝা বলতো? প্রতিটা অরবিটালে মানে কি বললাম? ফ্ল্যাটের মধ্যে, ইমন ভাইয়ার ফ্ল্যাটের মধ্যে কয়টা ইলেকট্রন থাকে? বলছিলাম না যে ইলেকট্রন ভাইয়ার ঘরে বসত করে কয়টা ইলেকট্রন? সো এটা একটু খেয়াল করে দেখো, এল ইকুয়ালস টু যদি 0 হয়, বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, মানে এস এর মধ্যে, মানে এস এর মধ্যে কয়টা থাকবে? 2 ইন্টু 0 প্লাস 1, হুইচ মিনস কত আসবে? কয়টা দেখো তো? 2 ইন্টু 1 মানে হচ্ছে 2টা। এল ইকুয়ালস টু 1 হলে এস ইকুয়ালস টু কত? 2 ইন্টু 1 প্লাস 1, তাহলে আমরা কত বলতে পারি? তোমরাই বলো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরাই বলো। 6টি ইলেকট্রন থাকতে পারে, 6টা। কিভাবে বলছিলাম না? সরি, এটা এল ইকুয়ালস টু 1 হলে পি হবে থুক্কু, থুক্কু মাই ডিয়ার স্টুডেন্ট। সো ছাপাই ভুলের কারণে এখানে আমি এস লিখেছিলাম। এল ইকুয়ালস টু হলে কি হবে? পি। তাহলে পি থাকবে কয়টা? 6টা। আমি কি বলেছিলাম দেখো তো, পি এর জন্য আবার কয়টা ফ্ল্যাট থাকে? কয়টা ফ্ল্যাট থাকে? 3টা। বলছিলাম ফ্ল্যাটের মধ্যে কয়টা রুম থাকে? 3টা রুম থাকে। 3টা রুমের মধ্যে 2টা করে ইলেকট্রন থাকে। এই কারণে বলা হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটালে 2টা বেশি ইলেকট্রন থাকতে পারে না। এটাই একটা কথা। তারপর মাই ডিয়ার স্টুডেন্ট বলো, এল ইকুয়ালস যদি 2 হয় তাহলে কত হবে? 2 ইন্টু 2 প্লাস 1 কত? 4 যোগ 1 5, 5 দুগুণে 10। তাহলে এল ইকুয়ালস যদি 3 হয় তাহলে এখানে কত হবে? অবশ্যই ডি না, এবার হবে এফ, ফরচুন। তো এফ ফর, তাহলে আমি কি বলবো? 2 ইন্টু 3 প্লাস 1, দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে কি হবে এখানে? 7 ইন্টু 2 হুইচ ইজ 14। দ্যাটস ইট, দ্যাটস ইট। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, এই অনুযায়ী, তাহলে এই সূত্র অনুযায়ী কয়টি ইলেকট্রন থাকে এটা যদি তোমাদেরকে বলে, তোমরা কি আর কখনো ভুল করবা বলো তো? যদি আমাদেরকে 3 নাম্বারে যদি বলে দেয় যে না আসলে তোমরা বের করে দেখাও যে এল ইকুয়ালস টু 1 থেকে 3, বা বলবে যে তোমাদেরকে 3 নাম্বার শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে আমরা কি বলবো? n ইকুয়ালস টু 3। n ইকুয়ালস টু 3 এর জন্য এল এর মান কি কি হতে পারে বলো তো? 0 থেকে 2 পর্যন্ত, মানে 0 থেকে 2 পর্যন্ত, মানে মানে হচ্ছে 0 1 2। তাহলে যখন এল ইকুয়ালস টু 0, এভাবে বের করবো, যখন এল ইকুয়ালস টু 0 তখন ইলেকট্রন কয়টা থাকে? এল ইকুয়ালস টু 0 এর জন্য 2টা, বেশ ভালো কথা। যখন এল ইকুয়ালস টু 1 তখন কয়টা থাকে? 6টা। যখন এল ইকুয়ালস টু 2 তখন কয়টা থাকে? 10টা। হয়ে গেল মাই ডিয়ার স্টুডেন্ট। সাথে সাথে দেখো, এন ইকুয়ালস টু আমরা কি বলছিলাম কয়টা থাকে? 16 আর 18। আবার ব্যাক ক্যালকুলেশন করি, এন ইকুয়ালস টু 3 হলে আমি আগে কি বলেছিলাম? 2n স্কোয়ার। তাহলে 2n স্কোয়ার, 2n স্কোয়ার মানে কত? 2 ইন্টু 3 স্কোয়ার, হুইচ মিনস 9 দুগুণা 8, সরি 3 3, 3 স্কোয়ার মানে কত? 18, সরি 3 স্কোয়ার মানে 9, 9 দুগুণা 18 ডিরেক্টলি। এই যে মাই ডিয়ার স্টুডেন্ট, এই 18 এই 18 একই কথা। যেই কত সেই লাউ, সেম সেম এক কালার, সেম সেম এক কালার। অনলি 82 কেন মাই ডিয়ার স্টুডেন্ট? 100-এ হইল না আজকে, 100-এ হইল না। এই কে বাসার বাইরে? ক্লাসের সময় বাসার বাইরে কি বাচ্চা কাচ্চা পড়াশোনা করবে, ক্লাস করবে, তা না করে? হ্যাঁ 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 হ্যাঁ, অলরাইট অলরাইট অলরাইট। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা আমাকে একটু তুলে জানাও এটা বুঝতে পেরেছো কিনা। প্রতি অরবিটালে 4টা করে বাড়ছে। এই এমনি এমনি পড়ুন না কিন্তু, প্রতি অরবিটালে 4টা করে বাড়ছে, পরে ক্যাচাল আছে। ভাইয়া পরের লজিক আর আরেকবার বোঝান। পরের লজিক আর কি মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা বলেছিলাম প্রশ্নটা আসতে পারে এভাবে যে তৃতীয় শক্তি স্তরে মোট কয়টা ইলেকট্রন থাকে। তো ইন জেনারেল তোমরা বলবা তৃতীয় শক্তি স্তরের জন্য n ইকুয়ালস টু 3। n ইকুয়ালস টু 3 হলে উপশক্তি স্তরের এল, এল কত হতে পারে? এল হচ্ছে আমরা কত জানি? 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে কত হবে? n-1, 3 - 1 কত? 2। তার মানে 0 থেকে 2 পর্যন্ত। 0 থেকে 2 পর্যন্ত হলে কত হবে? 0 1 2, এই দুইটা। এল ইকুয়ালস টু 0 হলে, এল ইকুয়ালস টু 0 হলে আমরা এখান থেকে কি দেখেছি? ইলেকট্রন কয়টা থাকতে পারে? এই যে সূত্র অনুযায়ী 2টা। এল ইকুয়ালস টু 1 হলে 6টা, এল ইকুয়ালস টু 2 হলে 10টা। যোগ করে দাও না, যোগ করে দিলে 18টা। অথবা আরেকটা জিনিস ছিল, আমরা এর আগে পড়েছিলাম যে শক্তিস্তর সংখ্যা যদি যত থাকে 2n স্কোয়ার ফর্মুলা, এটা দিয়ে আমরা বের করতে পারি। দুটো জিনিস দেখাই দিবা, দুই উপায়ে পারলে দেখাই দাও, নাহলে যে কোনো এক উপায়ে দেখাই দিলে হবে। তবে এটা বেশি সলিড আর কি, যে একদম তুমি ভেঙে ভেঙে দেখাই দাও উপশক্তি স্তর দিয়ে, 3-এ 3 দিয়ে দিবে ইনশাল্লাহ। অলরাইট।
ভাইয়া বুঝতে পেরেছি। অলরাইট, এখন ইলেকট্রন বিন্যাসের একটা নীতি, হ্যাঁ নীতিটা শেখার আগে আমরা একটা নেমোনিক শিখে নিই। সো আগে নেমোনিক শেখার আগে দেখি ইলেকট্রন বিন্যাস প্রসেস। ইলেকট্রন বিন্যাস, এই ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাসের আগে আমরা একটা স্টাইল শিখে নিই, একটা ছক শিখে নিই। যেমন আগে লিখে নিই 1s। 1s মানে এরা একটু বুঝে নাও, 1s মানে এক শক্তি স্তর, প্রথম শক্তি স্তর আর কি, এক হচ্ছে শক্তি স্তর আর এস হচ্ছে উপশক্তি স্তর, উপশক্তি স্তর বা উপস্তর হোয়াট এভার। এটা নিয়ে আশা করি কনফিউশন থাকবে না। আগে লিখবো 1s 2s 2p, সরি 2s 2p, 3s 3p 3d, 4s 4p 4d 4f। এটা কেন লিখলাম দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, কতটুকু নিব 1s এর জন্য কতটুকু দেখো তো, 1 দুইটা থেকে একটা, সরি একটা থেকে একটা মাইনাস, এই অনুযায়ী 0 একটা শুধুমাত্র। তারপর 2 এর জন্য 2 - 1 পি পর্যন্ত, মানে পি মানে কত, পি এর মান 1, এল এর মান এভাবে নিচ্ছি। 4s 5s 5p 5d 5f, এখন পর্যন্ত নিলাম। কলমটা চেঞ্জ করে নেই। সো ইন জেনারেল আমরা আরো নিতে পারি ব্লা ব্লা ব্লা, আচ্ছা আরো নেই কিছু, 6s 6p 6d 6f হোয়াট এভার, 7s 7p ডট 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 নিতেই পারি, সমস্যা নেই। এখন হিসাব কি মাই ডিয়ার স্টুডেন্ট, একটা কাজ করব, এখন আমি কিছু এব্রো থেব্রো লাইন দিব। এব্রো থেব্রো লাইন কিরকম বলতে কি বুঝি, এরকম 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 এভাবে। সো দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, সবসময় মাথায় রাখবা আমরা সবসময় উপর থেকে নিচের দিকে যাব, উপর থেকে আমরা নিচের দিকে যাব, উপর থেকে আমরা নিচের দিকে যাব। কিরকম, এই যে উপর থেকে একটা নিচের দিকে যে কিছু হিসাব নিকাশ করব। উপর থেকে নিচের দিকে গেলে প্রথমে আমি কি আসে দেখো তো, 1s লিখে নেই, 1s। তারপরে কি আসে বলো তো, তারপরে কি আসে 2s 2s, তারপরে কি আসে 2p। উপর থেকে দেখো, ওই যে উপর থেকে তারপর নিচে কি আসে একদম, এটা এটার পরে এটা, আবার এটা এটার পরে এরা, এটা এটা এভাবে 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 আসে। অলরাইট, 2s, তারপর 2p, 2p এর পর কি আসে বলতো, 3s, 3s এর পর 3p, 3p এর পর 4s, 4s এর পর 3d, 3d এর পর 4p, 4p এর পর 5s, 5s। এভাবে এভাবে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে চলতে থাকবে, এভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে। আর আমরা এখানে একটা চিহ্ন দিয়ে দিব, অ্যারো। এটা কিসের অ্যারো, শক্তির ধারা, এটা একটা অ্যারো এভাবে দিয়ে দিবা। বলতেছি এগুলো প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করব। এটা লিখো যে শক্তির ক্রম, শক্তির ক্রম, এটা লিখে নাও, এটা একটা শক্তির ক্রম। এটা কিসের শক্তির ক্রম, ইলেকট্রন, সবসময় মাথা রাখবা, সেটা একটু পরে বলতেছি জিনিসটা কি, এটা একটু লিখে রাখো, শক্তির ক্রম এভাবে এটা চলতে থাকবে, এই সিলসিলা ধীরে 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 ভাবে চলতেই থাকবে চলতেই থাকবে। এটা হচ্ছে, দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। তোমরা যখন সিঁড়ি দিয়ে উপরে ওঠো, তোমরা যখন সিঁড়ি দিয়ে উপরে উঠো, তোমরা কোন কাজটা করো, যে তোমরা ডিরেক্ট গিয়ে কি একদম 10 নম্বর সিঁড়ি দিয়ে উঠে যাও, তোমরা ডিরেক্ট কি 10 নম্বর সিঁড়িতে উঠে যাও, নাকি আগে 1 2 3 4 মানে যেগুলো একটু কম উচ্চতার ওগুলোতে উঠো, আমাকে একটু কমেন্টে জানাও তো। আগে কম উচ্চতায় লাফাও, নাকি একদম জাম্প দিয়ে একদম 10 নম্বর সিঁড়িতে চলে যাও, আমাকে একটু জানাও তো। মানে এটা কি সম্ভব নাকি, কোনটা আগে সম্ভব একটু বলো তো, কোনটা সম্ভব আমাকে একটু কমেন্ট করে জানাও। 86% হচ্ছে এখনো, অলরেডি 35 মিনিট গেল মাই ডিয়ার স্টুডেন্ট। তোমরা তোমাদেরকে ফ্রেন্ডকে এখনো মেনশন দিতে পারো, এখনো তোমরা শেয়ার করতে পারো ভিডিওটা, কারণ আজকে অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস যাচ্ছে। তোমরা কল্পনাও করতে পারবে না কতটা গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটা তোমাদের জন্য। কম উচ্চতায়, এক্স্যাক্টলি কম উচ্চতায়। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট চিন্তা করো, আমরা যখন সবসময় যখন ইলেকট্রন অনেকটা আমাদের মতো আচরণ করে। ইলেকট্রন জাম দিবে কম উচ্চতায়,
ইলেকট্রন আগে আগে কম শক্তির অরবিটালে যাবে, ইলেকট্রন আগে কম শক্তির অরবিটালে যায়। অরবিটালে যায়, তারপর কি করে, তারপর ধীরে ধীরে উপরে উঠে, ধীরে ধীরে উপরে উঠে। তাহলে এই কথাগুলোর মানে কি বলো, এই কথাগুলোর মানে কি? এই যে কথাটা, আমি যে কথাটা বললাম, এই কথাটা শুধুমাত্র আমার মাথায় আসেনি, এটা আসছিল কার, একজন একজন বিজ্ঞানীর মাথায়। সো এটা একটা প্রসেস। সো বিজ্ঞানীর নামটা আমি ভুলে গেছি, বা কেমিস্ট্রির নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে, কিন্তু এই প্রসেসটার নাম কি সবসময় মাথায় রাখবা, এটাকে বলা আউফ বাউ। এটাকে বলা হয় আউফ বাউ। আউফ বাউ মানে কি? আউফ বাউ মানে হচ্ছে বিল্ডিং আপ, বিল্ডিং আপ। কেন এটার নাম বিল্ডিং আপ হলো? দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাকে বলা হলো কিছু ইট দিয়ে একটা স্থাপনা তৈরি করতে, কোনো একটা বিল্ডিং, কোনো একটা কনস্ট্রাকশন। কেমন? দেখো তো, এই একটা সার্টেন একটা স্পেসের উপর তোমাকে বলছে বিল্ডিং তৈরি করো। এই একটা তুমি ফার্স্টে কি, তুমি কি দেখো তো নিচেরটা না দিয়ে, নিচের ব্লকটা না দিয়ে কখনো উপরের ব্লকগুলো তৈরি করতে পারবা? উপরের ব্লকগুলো কনসিস্টেন্টলি উপরের দিকে তুলতে পারবা? বলো তো আমাকে, একটু বলো তোমরা, তোমরা পারবা? পারবা তোমরা এই ব্লকগুলো তৈরি করতে? যদি তাই হয় মাই ডিয়ার স্টুডেন্ট, যদি, তাহলে এই যে নিচের ব্লক ছাড়া যদি উপরের ব্লক যদি তুমি তৈরি না করতে পারো, ইলেকট্রনের ক্ষেত্রেও তার সেম কনসেপ্টটা কাজ করে। বিল্ডিং আপ মানে ইলেকট্রন সবার আগে আগে নিচের শক্তিগুলো বা নিচের শক্তিগুলো ফিল আপ করবে, তারপর ধীরে 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 সে ডেভেলপ করে উপরের দিকে যাবে। এটাকে বলা হয় আউফবাউ নীতি অনুসারে বিল্ডিং আপ। তাহলে এখন একটা প্রশ্ন চলেই আসে যে আমরা কিভাবে বুঝবো, আমরা কিভাবে জানতে পারি যে না আসলে এদের শক্তি কম, এদের শক্তি বেশি, কার শক্তি কম, কার শক্তি বেশি? এই কাজটাই করে হচ্ছে আউফবাউ রুল দিয়ে। আউফবাউ রুলে আমাদেরকে বলে যে কোনো একটা ইলেকট্রনের শক্তি সে কোন শক্তি স্তর আছে তার উপর ডিপেন্ড করবে, উপশক্তি স্তর আছে তার উপর ডিপেন্ড করে আমরা ব্যাখ্যা করতে পারি। ইলেকট্রনের শক্তি একটু দেখে নিও মাই ডিয়ার স্টুডেন্ট, আমি ইলেকট্রনের শক্তি লিখতেছি। ইলেকট্রনের শক্তি ডিপেন্ড করবে কার উপর, কোথায় আছে তার উপর। যেমন এটা নর্মালি আমরা বলে না যে আ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। ইলেকট্রনের শক্তি ডিপেন্ড করে হচ্ছে যে সে কোথায় আছে, যে জায়গায় আছে ওইটার উপর ডিপেন্ড করতেছে। দেখো n প্লাস ওয়ান, n প্লাস ওয়ান, সরি n প্লাস ওয়ান বলতেছি কেন, n প্লাস l হবে, আমি সরি। l কি উপশক্তি স্তর, n কি তার শক্তি স্তরটা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট হিসেবটা কি বলে? হিসেবটা হচ্ছে n হচ্ছে, যদি বলা হয় একটা সার্টেন 3s এর কথা যদি বলা হয়, তাহলে এখানে কত 3s এর জন্য l এর মান কত 0, তার মানে তার শক্তি কত 3। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট এবার বলি 1s এর জন্য শক্তি কত বলতো, 1 প্লাস 0 1, 2s এর জন্য 2 প্লাস 0 মানে 2, 3p এর জন্য সরি 2p এর জন্য 2p এর জন্য কত বলতো, এখানে 3, 2 প্লাস 1 ইকুয়ালস টু 3, 3s এর জন্য কত 3, সমশক্তি সম্পন্ন বা শক্তি স্তর ভিন্ন। তারপর 3p, 3p এর জন্য কত আসবে 4, 4s এর জন্য 4, তারপর 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 3d, 3d টা কত বলতো মাই ডিয়ার স্টুডেন্ট, 3d টা কত 3 প্লাস বলো কত spd, d জন্য 2 which is 5, তারপর 4 প্লাস কত 4 প্লাস 1 5, এভাবে 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 আমাদের কাজ করে থাকে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা শক্তির জিনিসটাও পেয়ে গেছি, শক্তির কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার অলরেডি, আটকে আটকে গেল নাকি? না, ঠিক আছে। অলরাইট, শক্তির কনসেপ্টটাও পেয়ে গেছি। তার মানে আমাদেরকে আউফবাউ রুল বা বিল্ডিং আপ রুল দ্বারা আমাদেরকে কি শেখায়? শেখায় হচ্ছে সবচেয়ে কম শক্তি যেগুলা নিচের স্তরগুলা ফিল আপ করে আস্তে 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 উপরের দিকে উঠবো, উপরে উচ্চ শক্তি স্তরের দিক দিয়ে। একটা খুব হট কোয়েশ্চেন, অনেক বেশি পরিমাণে আসে। কেন? কেন? এখন আশা করি তোমাদের আর এটা নিয়ে কনফিউশন থাকবে না, কারণ ভাইয়া বলেই দিয়েছি অলরেডি যে রিজনটা কেন। কেন ইলেকট্রন, কেন ইলেকট্রন পাকনামি করে, কেন ইলেকট্রন পাকনামি করে 3p, দেখো তো এখানে 3d তে না গিয়ে 4s এ পাকনামি করে চলে যায় ইলেকট্রন। এটা অনেকগুলো মিমও আছে, নর্মালি দেখা যায় যে আসলে যে ইলেকট্রন ইলেকট্রন মানে যেতে চায় হচ্ছে যে এখানের মধ্যে সে 3d তে না গিয়ে ডিরেক্টলি 4s এর মধ্যে ঢুকে যাচ্ছে। অনেক মিমও দেখছো, সাইন্টিফিক মিমও ছিল এদিকে। সো ভালো কথা। সো এই প্রশ্নটার উত্তর আসলে তোমরা এখন কি বলবো আমাকে একটু কমেন্টে জানাও তো। এক লাইনে তোমরা বলতে পারো বা 2 লাইনে বলো, কেন 3d তে না গিয়ে এখন কেন 4s এ যায়? তোমাদের কাছে কি কনসেপ্টটা ক্লিয়ার কিনা তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো। হুম, হুম।
একজন বলছে ভাইয়া 11 চ্যাপ্টার কবে করাবেন? 11 চ্যাপ্টার আমাদের অলরেডি প্লেলিস্ট অ্যান্ড অনেক ডিটেইলডে 11 চ্যাপ্টার করানো আছে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা একটু দেখে নাও, আমাদের অ্যানাউন্সমেন্টেই অলরেডি দেয়া আছে প্রত্যেকটা লেকচার, আসলে কবে কোন লেকচার নেওয়া হয়েছে ওই অনুযায়ী আমাদের প্লেলিস্ট করা আছে। আমি তোমাকে অনুরোধ করব তোমরা একটু দেখে নাও ওইটার মধ্যে, ওইখানে মধ্যে আমাদের লেকচারগুলো আছে। ইয়েস। একজন বলছে হুন্ডার পলির বর্জন নীতি, পলির বর্জন নীতি, হুন্ডার নীতি, এগুলো হচ্ছে তোমরা পরে পড়বা মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা পরে পড়বা ইন্টারমিডিয়েটে গিয়ে। আহ, তোমাকে বলো কেন কেন 4S যায় দিতে না গিয়ে? হট কোয়েশ্চেন, হ্যাঁ গরম প্রশ্ন। ইয়েস, N+L এর কারণে অধিক স্থিতিশীলতা অর্জন করার জন্য। এটা একটু আরেক আলাদা টপিক, অধিক স্থিতিশীলতার ব্যাপারটা। তুমি আগে বলবা যে শক্তির ব্যাপারটাই আনো, অধিক স্থিতিশীলতা কনসেপ্টটা আমি একটু পরে যাচ্ছি, আমাদের ভিন্নতা আসে ক্রোমিয়ামের ক্ষেত্রে, কপারের ক্ষেত্রে। সো এগুলো একটু দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, হিসেব নিকেশগুলো। ভালো কথা, কেন আসে? কারণ হচ্ছে যে এদের মধ্যে শক্তি শক্তি সাধারণত এর ক্ষেত্রে কি কম। আমরা জানি কি ইলেকট্রন আগে কম শক্তি সম্পন্ন অরবিটাল আগে প্রবেশ করে, তারপর ধীরে ধীরে পরিবর্জন নীতি, যে ইলেকট্রনগুলো পরমাণুতে ইলেকট্রনগুলো সবসময় কম শক্তি সম্পন্ন অরবিটালে আগে প্রবেশ করে পূর্ণ করে, তারপর ধীরে ধীরে ক্রমান্বয়ে ঊর্ধ্ব শক্তি সম্পন্ন ইলেকট্রনগুলো বা অরবিটালের মধ্যে সে প্রবেশ করে। দ্যার ইউ গো। তাহলে এই কনসেপ্ট অনুযায়ী আমরা বলতে পারি এই কারণেই সে সে থ্রিডিতে, দেখো তো, সে এখানে 3D তে না গিয়ে ডিরেক্টলি 4S এ প্রবেশ করে। দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে এটাই তোমরা ব্যাখ্যা লিখবা। 3 নাম্বার অনেক সময় আসে এটা, বা 2 নাম্বারের ক্ষেত্রেও আসে। ভালো কথা। হুম। তারপর কিছু ব্যতিক্রম আছে। আমি 2টা ব্যতিক্রমের জন্য লিখে নিই আগে, ক্রোমিয়ামের ক্ষেত্রেই লিখি, এই জিনিসটা তোমরা বুঝতে পারবা। তার আগে আমাকে একটা জিনিস বুঝাইতে হবে। দেখো, 3টা ব্যাপার আছে। ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা তো মোটামুটি ইলেকট্রন বিন্যাস শিখেছি। বলতে আমরা একটু লিখে নিই আগে ইলেকট্রন বিন্যাসগুলো কিভাবে লিখবো। সোডিয়ামের ক্ষেত্রে ইন জেনারেল আমরা যদি লিখি ব্লক আকারে লিখতে পারি। ব্লক আকারটা কিরকম? আমরা আগে লিখবো 1s এর ক্ষেত্রে একটা, 1 এর জন্য কয়টা? একটা। ওই যে ফ্লোরগুলা 2 এর জন্য লিখবো কি কি দেখো তো। 2 এর জন্য লিখতে পারি এরকম যে 1s এটা, 2s এটার নাম দিব 2p, 1s 2p, তারপর কি লিখবো 3s, আবার ব্লক দিতে পারি, এটা তোমার পাশাপাশি লিখবা 3p। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা বলবো কি ইলেকট্রন এখানে কয়টা থাকে? দুইটা। 2s দুইটা 2s2 2p6 3s1, 11টা ইলেকট্রন অলরেডি ফিল্ড আপ হয়ে গেছে। এভাবে আমরা লিখবো, অথবা আমরা আরেকটা উপায় লিখতে পারি, সেটা হচ্ছে 1s2 2s2 2p6 3s1, এভাবে লেখা যায়। বেশ ভালো কথা, এভাবে লেখা যায়। যদি এভাবে লিখি মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা 3টা জিনিস খেয়াল করবো সবসময়। অরবিটাল গুলোতে ইলেকট্রন গুলো কেমনে থাকে? 3 উপায়ে থাকে। এক, ইদার পূর্ণ অথবা অর্ধপূর্ণ অথবা অপূর্ণ। কথাগুলো বলার কারণ হচ্ছে এই জন্য, দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো তো, তোমরা যখন অনেকগুলো ফ্রেন্ড বা অনেকগুলো পরিচিত মানুষ বা ফ্যামিলির সবাই একসাথে থাকো, তখন একদম সবাই একসাথে থাকো, তখন বেশি স্ট্রং ফিল করো, নাকি সবাই যখন মানে সবাই একসাথে না থেকে যখন আলাদা আলাদা থাকো তখন বেশি স্ট্রং ফিল করো? বলো তো, তোমরা আমাকে কমেন্টে জানাও তো দেখি, কখন বেশি স্ট্রং ফিল করো বা তখন কখন বেশি সেফ ফিল করো, যখন সবাই একসাথে নাকি আলাদা? পলির বর্জন নীতি সম্পর্কে একটু ধারণা দেন। পলির বর্জন নীতি জানার জন্য মাই ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে কোয়ান্টাম সংখ্যা জানতে হবে, কোয়ান্টাম সংখ্যা জানা লাগবে। হুম। একসাথে, এক্স্যাক্টলি, একসাথে থাকলে আমরা বেশি টুগেদার উই আর স্ট্রঙ্গার, রাইট? সো তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, পূর্ণ, অর্ধপূর্ণ, অপূর্ণ সবসময় মাথায় রাখবো। যখন পূর্ণ থাকে তারা অধিক স্থিতিশীল থাকে, যখন পূর্ণ থাকে তখন অধিক স্থিতিশীল থাকে, যখন অর্ধপূর্ণ থাকে তখন ওই অধিক স্থিতিশীল। স্থিতিশীল মানে স্ট্রং, সবসময় মাথায় রাখবা, স্থিতিশীল মানে স্ট্রং, তাদেরকে যে কেউ চাইলে অ্যাটাক করতে পারবে না। স্থিতিশীল মানে স্ট্রং। অর্ধপূর্ণ মানে তখন ওই স্থিতিশীল, বাট এটা চেয়ে একটু কম, স্থিতিশীল কম। আর এটা সবচেয়ে কম স্থিতিশীল যখন অপূর্ণ অবস্থা থাকে, যখন অর্ধপূর্ণ, অপূর্ণ, অর্ধপূর্ণ এক ধরনের অপূর্ণ। সো
যখন পূর্ণ না অর্ধপূর্ণ তখন আমরা ওটাকে অপূর্ণ বলবো আর কি ইন জেনারেল। তো অপূর্ণর ক্ষেত্রে বলবো যেটা সবচেয়ে কম স্থিতিশীল, সবচেয়ে কম স্থিতিশীল। সো একটু চালাকি করে কে? একটু চালাকি করে আমাদের মধ্যে এখানে ক্রোমিয়াম। ক্রোমিয়াম। তার আগে একটু ধারণা দিয়ে নেই পূর্ণ অপূর্ণ বা অর্ধপূর্ণগুলো দেখতে কিরকম। পূর্ণ কিরকম? পূর্ণগুলো হচ্ছে সাধারণত আমরা যখন দেখি S2P6 অথবা D10 থাকে পূর্ণ। অর্ধপূর্ণ কি ঠিক তার অর্ধেক পরিমাণ। অর্ধেক পরিমাণ, অর্ধেক পরিমাণ কত? S1P3D5। অলরাইট, তাহলে এদের দুইটার একটাও না যখন, তখন তাদেরকে আমরা বলবো হচ্ছে অপূর্ণ। মানে এস এর তো আর কয়টা অর্ধপূর্ণ বা এটা ছাড়া কোনো উপায় নাই। পি এর ক্ষেত্রে কি হতে পারে? P2 অথবা P4 অথবা D6 অথবা D3, এগুলাই এগুলাই থাকে। অলরাইট, এগুলাই থাকে। তাহলে এটাই হচ্ছে আমাদের হিসেব নিকেশ, এটাই হচ্ছে আমাদের অর্ধপূর্ণ ক্ষেত্রে হিসেব নিকেশ। ক্রোমিয়াম কি করে দেখো তো। ক্রোমিয়ামের ইন জেনারেলি আমি জানি কত 24। ক্রোমিয়ামের হচ্ছে 24, দেখা যায় কিনা ফ্রেমের মধ্যে একটু দেখি। ওকে, দেখা যাচ্ছে আশা করি। ক্রোমিয়ামের ক্ষেত্রে কি করে সে 1s2 2s2 2p6 3s2 কত হইছে 12। হ্যাঁ 3s2 3p6, তারপর কি আসবে সে ডিরেক্টলি 4s এ যায়। 4s2 দেখো তো কয়টা হইছে 10 আর কত হচ্ছে 18। আমাদের কত দরকার এখানে, কত দরকার বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? 18 20 হয়ে গেছে অলরেডি, আমাদের আছে 24। এখানে হবে 3d4। ক্রোমিয়ামের কাহিনী দেখো। ক্রোমিয়াম লোকটা বলে যে আমি তো এখন অপূর্ণ অবস্থায় আছি ভাই, আমার তো আসলে শক্তি ওরকম বেশি পরিমাণে নাই, তাহলে আমার কিছু শক্তি চাই, রাইট? আমার কিছু ইলেকট্রন চাই, কার? এই ডি এর। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট ফ্যাক্ট কি এখানে? ফ্যাক্ট হচ্ছে যে এই চালাক লোকটা বলে আমার এখন ইলেকট্রন লাগবে, আমার এখন ইলেকট্রন লাগবে। তো আমি এখন ইলেকট্রন কোথা থেকে নিতে পারি? ফোরস থেকে নিতে পারি। আমি ফোরসকে কি বলবো? ভাই দেখো আমার ইলেকট্রন যে কনফিগারেশনটা এখন যখন আছি, আমি কিন্তু এত বেশি স্ট্রং না, আমি তোমাকে রিকোয়েস্ট করছি তোমার কিন্তু এই অরবিটাল দিয়ে তুমি পূর্ণ অবস্থা আমি মানলাম, কিন্তু তুমি তো সর্ববহিস্থ স্তরে। তাহলে আমার ভিতরে যদি খা করে বা আমার ভিতরে যদি অবস্থা যদি খারাপ থাকে, তাহলে দিন শেষে তুমি কিন্তু স্ট্রং হইতে পারো না। এর চাইতে ভালো চলো আমরা দুইজনেই অর্ধপূর্ণ অর্ধপূর্ণ কনফিগারেশন গঠন করে আমরা একটা সমাজবাদী মানে কি বলা হয় মানে সমাজবাদী একটা সমাজ গড়ে তুলি, বা আমরা সবাই সেম অবস্থায় থাকি। সে কি বললো যে এর থেকে ইলেকট্রনটা আমাকে দিয়ে দাও। তো সে কি করে? পুনর্বিন্যাসকৃত একটা ইলেকট্রন বিন্যাস করে, যেটা কিনা তাকে একটা অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস দান করে। তখন সে কি করে, আমি এই পার্টটা একটু এডিট করে দিই। এই পার্টটা এডিট করে তারা কি হয়ে যায়? 3d5 হয়ে যায় যখন, আর 4s1 হয়ে যায়। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট বলো, এটা অলরেডি অপূর্ণ ছিল, এটা পূর্ণ থাকলেও এদের যখন ফাউন্ডেশনের সমস্যা, এরা তখন কি করতো? ইনসিকিউর ফিল করতো। এখন তারা যখন দেখতেছে দুজনকে ইলেকট্রন অলরেডি নিয়ে নিছে, যখন দুজনেরই ইলেকট্রন হাতের কাছে আছে, এখন সে বললো আমিও অর্ধপূর্ণ তুমিও অর্ধপূর্ণ, এখন আমরা মোটামুটি টুগেদার উই আর স্ট্রঙ্গার, রাইট? তখন এটা বেশি স্থিতিশীল হবে নাকি এটা বেশি স্থিতিশীল হবে? তোমাদের কাছে প্রশ্ন। কারণ অলরেডি এখানে অপূর্ণ ছিল, এখানে কোনো অপূর্ণ বলতে কোনো শব্দ নাই এই মাটিতে, এই ক্রোমিয়ামের মাটিতে কোনো অর্ধপূর্ণ বলতে কোনো শব্দ নাই। তো তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, সরি, অপূর্ণ বলতে কোনো শব্দ নাই। এখন তারা বলতেছে দুইজনেই আসলে, তো সবসময় মাথায় রাখবা এরকম ইয়াগুলা একটু বেশি স্ট্রঙ্গার হয় তুলনামূলকভাবে। যেমন থাকতে পারে D10 S1 অথবা D5 S1। এ ধরনের ক্ষেত্রে আমরা দেখবো যে এগুলো একটু তুলনামূলক স্ট্রং হয় অপূর্ণের চাইতে। এরকম যখন দেখবা বা এরকম যখন ফরমেশন বানাইতে পারবা, তখনই আমাদের অ্যান্সারগুলো দেখতে পারবে। এই কারণে প্রশ্ন কিন্তু অনেকবার আসে যে ক্রোমিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কেন ব্যতিক্রমী হয়। অলরাইট, 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 অলরাইট। এখন আমরা দেখি অনেকে সালাম দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম তোমাদেরকে, তোমাদেরকে ওয়ালাইকুম আসসালাম। রিদওয়ান বলছে, রিদওয়ান জয়েন করেছে, আচ্ছা। ইয়েস, ইউনিটি ইজ স্ট্রেংথ, কুল। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে তাহলে আমরা এই যে একটা এখন আশা করি তোমাদের এই স্থিতিশীলতা নিয়ে আর কখনো কোনো প্রশ্ন থাকবে না আশা করি, কারণ এটা সবসময় মাথায় রাখবা। তাহলে আমাদের ক্রমটা কি? ক্রমটা কি? পূর্ণ বেশি শক্তিশালী, পূর্ণ সবচেয়ে শক্তিশালী,
অর্ধপূর্ণ তার চাইতে কম, তার চাইতে অপূর্ণ, এটা হচ্ছে ব্যাপার। অলরাইট, ভালো কথা ভালো কথা। আহ, মাত্র জয়েন করলাম, যে জয়েন করেছো তোমার ফ্রেন্ডদেরকেও তুমি মেনশন করা শুরু করে দাও, মেনশন করা শুরু করে দাও। এত কম মানুষ হলে আসলে পড়াইতে সেরকম আগ্রহ থাকে না আসলে। তবুও মাই ডিয়ার স্টুডেন্ট, পড়িয়ে তো যেতেই হবে। অলরাইট, তো আমি এখন একটা তোমাদেরকে নেমোনিক বা আমি তোমাদেরকে একটা মনে রাখার, ইলেকট্রোবিন্যাস যদি ভুলে যাও মনে রাখার একটা সূত্র শিখিয়ে দিই, সবসময় মাথায় রাখবা এটা, যে শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া শোনো, শোনো প্রিয়া শোনো, ডিপিএস করো, আবার ডিপিএস করো, এবার এফডিপিএস করো, এফডিপিএস করো। ডিপিএস হচ্ছে ইন জেনারেল আমরা যখন ব্যাংকে যাই তখন আচ্ছা একটা হিসেব নিকেশ করা আর কি, যে একটা অ্যাকাউন্ট করার মতো হিসেব নিকেশ। সো এটা হচ্ছে নর্মালি একটা সূত্র, যে শূন্য শূন্য প্রিয়া মানে এস এস পি, শূন্য শূন্য প্রিয়া, শূন্য প্রিয়া শূন্য, আবার এস পি এস, এটা মানে কিভাবে লিখবো দেখো, ফার্স্টে ওয়ান এস টু এস টু, এভাবে লিখতে পারি। তাহলে শূন্য শূন্য প্রিয়া শূন্য প্রিয়া শূন্য ডিপিএস করো, ডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস করো, এই অনুযায়ী তাহলে আমরা ফর্মুলাগুলো এভাবে লিখতে পারি, ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি থ্রি ডি, এভাবে এভাবে আমরা তাহলে হিসেব নিকেশগুলো আমরা এভাবে করতে পারবো। অলরাইট, সো থ্রি এস থ্রি পি না, এখানে আমাদের এখানে এভাবে আসবে, দাঁড়াও, টু এস টু পি, এভাবে হিসাবগুলো করতে পারি। শূন্য শূন্য প্রিয়া এস এস পি, তারপর শূন্য প্রিয়া শূন্য, সো এটা আবার কি হয়ে যাবে, দাঁড়াও, টু এস টু পি থ্রি এস থ্রি পি, তারপর আবার ফোর এস ফোর এস, তারপর ডিপিএস করো ফোর থ্রি ডি। এভাবে মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের ফর্মুলাটা এভাবে লিখতে পারি, আমরা মনে রাখতে পারি নিজেদের মধ্যে। সো তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা এটা একটু তুলে নাও, তোমরা একটু তুলে নাও, যারা যারা জানতে তাদের জন্য, তারা তো জানতাই, আর যারা যারা জানতে না তারা এটা মনে রাখতে পারো, যে শূন্য শূন্য প্রিয়া শূন্য প্রিয়া শূন্য ডিপিএস করো, ডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। ভাইয়া কমেন্টস গুলো একটু পড়েন, কোন কমেন্ট পড়বো বলো ভাইয়া, কারণ অনেক 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 কমেন্ট তো আসে মাঝে মধ্যে, প্রয়োজনীয় কমেন্টও চলে যায়। তোমরা কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও মাই ডিয়ার স্টুডেন্ট, অনেক পড়া। পি ফাইভ অপূর্ণ না, কারণ অলরেডি এটাকে অর্ধপূর্ণ বলা হয়। গ্রেট, গ্রেট, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অলরাইট, তাহলে আমরা একটু আইসোটোপ নিয়ে কথাবার্তা বলি, আইসোটোপের কীর্তিকলাপ, আইসোটোপের কীর্তিকলাপ। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা নর্মালি জানি কি পরমাণুর সাধারণত মানে অণুকে ভাঙলে আসলে পরমাণু পাওয়া যায়, এটা জানো রাইট? সো আমরা এতদিন জেনে আসছি কি ভাই, অক্সিজেন পরমাণু যদি ভাঙি আমি শুধুমাত্র অক্সিজেনই পাবো, কিন্তু কথা হচ্ছে কখনো কখনো দেখা যাচ্ছে যে ওই পরমাণুরও কিছু যমজ পরমাণু থাকে, ভিতরে কিছু চেঞ্জ পরিমাণ থাকে। তাহলে তুমি চিন্তা করো মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি কি কখনো এটা দেখতে পাবা যে কোনো একটা যমজ ভাই যদি খায় তাহলে তার যমজ ভাইয়ের পেটে যাবে? এমন তো হয় না। অর্থাৎ দুটো যমজ সত্তা দেখতে একই রকম হতে পারে কিন্তু জিনিস এক হয় না, এই কথাই চঞ্চল চৌধুরী বলছিলেন, দেখতে এক হইলে কি জিনিস এক হয়?
হয় না, রাইট? সো এই জিনিসটা আসলে আইসোটোপের কনসেপ্টটাকে গ্রো করে। শুধুমাত্র আইসোটোপ না, তোমরা এরপর ইন্টারমিডিয়েটও পড়বা যে আইসোটোপ ছাড়াও আরো দুটো জিনিস আছে, আইসোটোন আছে, আরো দুটো আছে আইসোবার। এগুলো পরে পড়বো, আমরা আইসোটোপটাকে আগে শিখে নিই। আইসোটোপ তাহলে কি আমরা জানবো? যমজ পরমাণু। এরা কারা? যমজ পরমাণু। যমজ হইতে হলে তো মিল থাকা লাগবে। কিসে মিল আছে? আছে তো, এই যে প্লাস্টে কি আছে? প। প মানে কি? প্রোটন। প্রোটন, প্রোটনের কাহিনী কি? প্রোটন সমান, প্রোটন সংখ্যা সমান, দুই যমজ ভাইয়ের প্রোটন সংখ্যা সমান। তাহলে সমস্যা কি? ভর সংখ্যা অসমান। ভর সংখ্যা অসমান, মাথায় রাখবা, খুবই ইম্পর্টেন্ট। কারা? যমজ পরমাণু। বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে পর কারণে প্রোটন। খেয়াল রাখবা, প্রোটন সংখ্যা সমান, ভর সংখ্যা অসমান। ভর সংখ্যা অসমান, এদেরকে আমরা বলবো আইসোটোপ। ভাইয়া কিছু উদাহরণ দেন। না বুঝতেছি না, তাহলে বুঝতে পারছি, বাট যমজ ভাইগুলো দেখতে কিরকম, কিছু উদাহরণ দেন। উদাহরণ বইতে আছে মাই ডিয়ার স্টুডেন্ট, বইতে আছে। হাইড্রোজেন, হাইড্রোজেন সাধারণত বলা হয়, যেটা আমরা দেখতে পাই সচরাচর, সেটা হলো প্রোটিয়াম। হাইড্রোজেনের ভাই দুটাকে ডিউটেরিয়াম, টিট্রিয়াম। তাহলে দেখো, লিখি, দেখেন, হাইড্রোজেনের প্রথমটা প্রোটিয়াম। প্রোটিয়াম কেন? হাইড্রোজেনে অলরেডি এটাকে বলা হয়, হাইড্রোজেন একটা নিয়ে গেলে প্রোটন, প্রোটন থেকে আরেকটা ইলেকট্রন বাড়লে বলা হয় প্রোটিয়াম। আচ্ছা যাই হোক, প্রোটিয়াম। তারপর ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, টিট্রিয়াম বলা হয়। ওয়ান, হাইড্রোজেন, হাইড্রোজেন ওয়ান, ওয়ান, ভর সংখ্যা 2, ভর সংখ্যা আবার 3। আরেকটা কথা এর সাথে সাথে বলা যায়, যে নিউট্রন সংখ্যাও অসমান হয়ে যায়। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এটার ইলেকট্রন সংখ্যা কত? 1, প্রোটন সংখ্যাও 1, প্রোটন সংখ্যাও 1। এদের ক্ষেত্রে তিনটার ক্ষেত্রে, প্রোটিয়াম, ডিউটেরিয়াম বা ট্রিটিয়ামের ক্ষেত্রে, তিনটার ক্ষেত্রেই। আচ্ছা আমি বানানটা একটু দেখি, ট্রিটিয়াম বানান ঠিক আছে নাকি? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। মানুষজন এত কমে যাচ্ছে কেন? উম, এ আবার কি রোমান্টিক গানের শুটিং করতেছে? আল্লাহ, কি চলতেছে না চলতেছে ক্লাসের মধ্যে। হুম, একজন বলতেছে এটা কি সাবজেক্টের ক্লাস? আয় হাই রে, মান সম্মান নিয়ে সব টানাটানি, আমি কাদেরকে পড়াচ্ছি আল্লাহ! লজ্জা, লজ্জা, লজ্জা। আইসোটোন, লাস্টে এন, নিউট্রন চেঞ্জ হবে, একই থাকবে নিউট্রন, বাকি সব চেঞ্জ হবে। অলরাইট, সো এই সমস্যা নেই, আমরা এগুলো পড়বো মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলো পড়বো, তাড়া নেই, আমরা বেসিক জিনিসগুলো শিখে নিই আগে। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, টিট্রিয়াম, টিট্রিয়াম, ডিউটোরিয়াম, প্রোটিয়াম, তিনটা জিনিসের ক্ষেত্রে আমরা এদের মধ্যে দেখি কি? ভর সংখ্যা। আমি কি বলছিলাম? প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান। চেঞ্জ হচ্ছে কি? ভর সংখ্যা। ভর সংখ্যা কি? 1, 2, 3, ভিন্ন ভিন্ন ভর সংখ্যা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আইসোটোপ সম্পর্কে আমাদের কার্বনেরও কিছু আইসোটোপ এক্সিস্ট করে, কার্বনেরও কিছু আইসোটোপ এক্সিস্ট করে। তাহলে এই আইসোটোপ মানে, দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা আর জীবনে ভুলবা নাকি বলো? আইসোটোপ মনে রাখলে কি করবো? আইসো, আইসো মানে হচ্ছে সেম। আইসো মানে সেম। টোপের ক্ষেত্রে প মাথায় রাখবা, আইসো মানে সবসময় মাথায় রাখবা, আইসো মানে সেম। এটা আইসো মানে একই, বা সেম সেম এক কালার, সেম সেম এক কালার। তাহলে প, পি থেকে আমরা মনে রাখবো কি? প্রোটন, প্রোটন কি? প্রোটন সংখ্যা সমান। আর যেটা অসমান কে? ভর সংখ্যা। এটা মাথায় রাখলে মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি জীবনে ভুলবা না তোমরা, আর জীবনে ভুলবা না, আর জীবনে তোমরা ভুলবা না। ভর সংখ্যা বা নিউট্রন সংখ্যা অসমান। দেখি মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা আমাকে একটু জানাও, তোমরা কি বুঝতে পেরেছো কিনা এটা? ভাইয়া গ্রুপে মিলাতে ব্যবস্থা করেন কেন ভাই? আমার তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আইসোটোপ সম্পর্কে কি শিখেছি? আমাদের প্রোটন সংখ্যা সমান, বাট ভর সংখ্যা অসমান। অলরাইট, সো এটাই আসলে আমাদের হিসেব নিকেশ ছিল। আজকে মনে হয় না আমরা আসলে চতুর্থ অধ্যায় কন্টিনিউ করতে পারবো, আমাদের আরেকটা ক্লাস লাগবে ইনশাল্লাহ। সো হোপফুলি কালকে আমরা শেষ করব। এন্ড এর পাশাপাশি তোমাদের সাথে একটা মানে আই মিন তোমাদের কাছে একটা কোয়েশ্চেন ছিল আর কি, যে আমি বললাম যে তোমাদের জন্য একটা বার্থডে গিফট ওয়েট করতেছে ইনশাল্লাহ। সো লেট মি নো, যে তোমরা একটু গেস করো যে আসলে সেটা আসলে কি হতে পারে, আমি তোমাদের থেকে শুনবো। তার পাশাপাশি আজকের ক্লাসের জন্য যে আনুষঙ্গিক যে ব্যাপার স্যাপার ছিল, আমরা আইসোটোপের নিয়ে একটু হিসেব নিকেশ, প্লাস আমাদের আরেকটু পড়াশোনা আছে আজকের, আমরা এর মধ্যে সেটা র্যাপ আপ করে আমরা শেষ করে দিব আজকের ক্লাস। অনলি 16 জন মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, তারা হয়তো ওইখানে ওয়েট করছে, তারা হয়তো এখানে ক্লাস শুরু হবে ভেবে ওয়েট করছে। তাদেরকে অপেক্ষা করাইও না, তাদেরকে তোমরা অপেক্ষা করাইও না।
অলরাইট, ফাইন ফাইন। ভালো কথা, ভালো কথা, ভালো কথা। ওকে, শুরু করি তাহলে। আমরা এরপর এখন যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর। আমি এরপরের চ্যাপ্টারটা শুরু করতেছি না, কারণ শুরু করলে হয়তোবা আজকে ক্লাসটা রাত 12টা পর্যন্ত চলে যেতে পারে। নোবডি নোজ, কারণ অনেক অনেক সূত্র শেখা লাগবে, অনেক অনেক নেমোনিক্স শেখা লাগবে। দেখবা যে যখন পড়াবো ফোর্থ চ্যাপ্টার তোমার মনে হবে আজকের ওই যে যে ক্লাসটা করাবো ওই লেকচারে পড়ার জীবনে বইও পড়ার প্রয়োজন মনে করবা না। ট্রাস্ট মি, মানে এভাবে পড়ানো হবে ইনশাল্লাহ। সো হোপফুলি নেক্সট ক্লাসে নিলে ফ্রেন্ডদেরকে আগে থেকে বলে রাখবা যে ক্লাসটা যেন করে। সো আশা করি মাই ডিয়ার স্টুডেন্ট, আর জীবনে কখনো আমাদের পিরিয়ডিক টেবিল নিয়ে আসলে কখনো বা পর্যায় সারণী নিয়ে কখনো ভয় থাকবে না। ভালো কথা। আপেক্ষিক পারমাণবিক ভর জিনিসটা কি? সবসময় মাথায় রাখবা মাই ডিয়ার স্টুডেন্ট, সবসময় মাথায় রাখবা আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্রটা হচ্ছে সবসময় মাথায় রাখবা যে এর আগে আমাদের জানা দরকার কার্বন 12 বা কার্বন 12 পরমাণুর আইসোটোপ বা কার্বন 12 বা আইসোটোপের ভরটা আমাদের একটু জানা রাখবে। আইসোটোপের ভর, আইসোটোপের ভর which is 1.66 10 inverse 24। এটা দরকার। তাহলে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করে ফেলি। পা ভর ইকুয়ালস টু একটি মৌলের একটি পরমাণু ভর, মৌলের একটি একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই একটি কার্বন আইসোটোপের ভর। এই যে কার্বন 12 আইসোটোপের ভর, এটাকে আমি ধরলাম হচ্ছে C12, বা সমস্যা নেই এটাই লিখি। C12 এর ভর, যে আগে লিখে দিই একটি C12 আইসোটোপের ভর, একটি C12 আইসোটোপের ভর। খুব সহজ মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলো খুব সহজ। আইসোটোপের ভর, এগুলোতে মাই ডিয়ার স্টুডেন্ট আমি এই সূত্রের মতো সময় নষ্ট না করে আমি ডিরেক্টলি তোমাদের জন্য কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করাই। কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করালে আশা করি এটা একদম ফকফকা ক্লিয়ার হয়ে যাবে, একদম ফকফকা ক্লিয়ার হয়ে যাবে। আমি কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আসি তোমাদের সামনে। ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তাহলে কি কি থাকতে পারে আমি তাহলে একটু প্রবলেমটা লিখে দিই। অলরাইট। আচ্ছা, অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর লিখে দিই। অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর একটি পরমাণুর ভর 4.482 ইন্টু 4 ইন্টু 10 ইনভার্স 23 গ্রাম হলে 10 ইনভার্স 23 গ্রাম হলে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? মাই ডিয়ার স্টুডেন্ট, বাকি স্টুডেন্ট কোথায়? আগে তো ছিল মিনিমাম 72 জন, এখন দেখি 36 জন। এগুলা নিয়ে আমি কি ক্লাস নিব বলো? এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? আপেক্ষিক পারমাণবিক ভর কত? আপেক্ষিক পারমাণবিক ভর কত, এটা বের করতে হবে। ফর্মুলা কিন্তু একটাই। তাহলে পা ভ কত বলতো মাই ডিয়ার স্টুডেন্ট? ফর্মুলা কি? এই যে এটা 4 ইন্টু একটা পরমাণুর ভর, একটা পরমাণু কত? 4 ইন্টু 482 ইন্টু 10 ইনভার্স 23 গ্রাম আমি দিলাম। দেখছো মাই ডিয়ার স্টুডেন্ট,
আপেক্ষিক পারমাণবিক ভরকে আমরা সাধারণত পারমাণবিক ভর বলতে জানি, যেটা আমরা কিনা মুখস্থ করি। এটা যেহেতু গ্রাম গ্রাম কাটা চলে যায়, এই কারণে আপেক্ষিক পারমাণবিক ভরে কোনো ইয়ে থাকে না, আমাদের সার্টেন জিনিস থাকে না। তাহলে এখন কথা হচ্ছে কেন এটাকে আপেক্ষিক পারমাণবিক ভর বলে। কোন একটা জিনিসের সাপেক্ষে আমরা বের করতেছি, কি বললাম, কার্বন 12 আইসোটোপের ক্ষেত্রে আমরা বের করে থাকি এর সাপেক্ষে। এটা অনেকটা দেখা যাচ্ছে এর ভরটা অনেকটা প্রোটনের সমান বা অ্যাকচুয়াল ভর সংখ্যার সমান, এই কারণে কার্বন 12 আইসোটোপকে স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়। তাহলে আমি কি বলতে পারি 1.66 ইন্টু 10⁻²4। তাহলে ইন জেনারেল এটার যে হিসেব নিকেশটা আসবে, এটাই আমাদের সার্টেন আপেক্ষিক পারমাণবিক ভর। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাকে একটু জানাও তোমাদের কত আসছে অ্যান্সারটা। অ্যান্সারটা কত আসছে আমাকে একটু জানাও। হুম 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 তোমরা একটু বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে অন্তত পক্ষে তারা জানতে পারে, তোমার ফ্রেন্ডরা। সো ক্লাসটা বেশিক্ষণ নাই যদিও, আমরা রিলেটিভ অ্যাটমিক ম্যাথও এটাকে বলা হয়। সো আমরা খুব তাড়াতাড়ি এটাকে শেষ করে দিব। কত আসে বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? ইয়েস 27। ইয়েস 27। তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে আমি একটা ম্যাথ দিয়ে দিই, দেখি। আরেকটা ম্যাথ দিয়ে দিই। কপারের আপেক্ষিক আণবিক ভর 63.5 বলে একটা হোমওয়ার্ক দিচ্ছি। কপারের আণবিক ভর, হোমওয়ার্ক, কপারের আপেক্ষিক আণবিক ভর, কিন্তু আপেক্ষিক আণবিক ভর 63.5 হলে 63.5 হলে একটি পরমাণু ভর কত? কপারের একটি পরমাণুর ভর কত? মাই ডিয়ার স্টুডেন্ট, এটা আমাকে একটু বের করে বলবা তোমরা হোমওয়ার্কের ক্ষেত্রে। যদিও এটা হোমওয়ার্ক দিলাম, তোলা শেষ হলে আমাকে বলো, তাহলে আমি শুরু করে দিব বাকি পার্টটা। তোলা শেষ হলে আমাকে একটু বলো। আজকে যে পার্টটা আছে এটা পুরাটাই হচ্ছে যে আমাদের ম্যাথমেটিক্যাল পার্ট। এটা একটা ম্যাথমেটিক্যাল পার্ট। তোলা শেষ আশা করি মাই ডিয়ার স্টুডেন্ট, তোলা শেষ। আমি আরেকটা টাইপের ম্যাথ করাবো এখন। আরেকটা টাইপের ম্যাথ করাবো, সেটা হচ্ছে আমাদের আছে সাধারণত ইন জেনারেল, যে আমাদের কাছে আইসোটোপের শতকরা পরিমাণ থেকে মৌলের আপেক্ষিক ভর বের করতে হয়। লিখি, আইসোটোপের শতকরা পরিমাণ থেকে, আইসোটোপের শতকরা পরিমাণ থেকে আইসোটোপের শতকরা পরিমাণ থেকে আমাদের যেটা বের করতে হবে মৌলের আপেক্ষিক ভর। মৌলের আপেক্ষিক ভর, কখনো কখনো যৌগ বলা যায়, আপেক্ষিক ভর, এটা বের করা লাগবে। এটা ফর্মুলা আছে মাই ডিয়ার স্টুডেন্ট। সাধারণত দেখা যাচ্ছে অনেকগুলো আইসোটোপ দেওয়া থাকে, সেখান থেকে বলা হয় তার আপেক্ষিক ভরটা বের করো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের যে কাজ করা লাগবে, আমরা একটু ফর্মুলাটা দেখি। যে যে জিনিসগুলো দেয়া আছে, ধরো আমি ধরে নিব হচ্ছে কিছু জিনিস সংখ্যা ধরে নিব। আমি ধরে নিলাম হচ্ছে যে প্রথমে পি, আর তারপর ধরবো হচ্ছে কিউ, ধরবো দুইটা জিনিস, পি আর কিউ। পি আর কিউ কি কি? আমার এখানে পি হচ্ছে যে প্রথম আইসোটোপ, এটা ক্ষেত্রে আমি মাথায় রাখবো যে পি হচ্ছে আমাদের প্রথম আইসোটোপের ভর সংখ্যা। প্রথম আইসোটোপের ভর সংখ্যা, প্রথম আইসোটোপের ভর সংখ্যা। নেটে একটু সমস্যা দেখা দিচ্ছে, এই কারণে বারবার ব্লার হয়ে যায় নাকি বারবার। আচ্ছা, প্রথম আইসোটোপের ভর সংখ্যা। দ্বিতীয় আইসোটোপের ভর সংখ্যা, কিউ। কিউ মানে হচ্ছে দ্বিতীয় আইসোটোপের ভর সংখ্যা। আর আরেকটা জিনিস মাথায় রাখবো, আরেকটা হচ্ছে এম, আর আরেকটা হচ্ছে আমাদেরকে এন। এম কি? প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ, প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ। আর পরেরটা এন কি? দ্বিতীয় আইসোটোপের।
দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ। এখন এগুলো দিয়ে কি করব বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলো দিয়ে কি করব? আমাদের এই মৌলের আপেক্ষিক ভর এই জিনিসটা ইকুয়ালস টু আমরা সবসময় লিখবো, ইকুয়ালস টু লিখবো, তোমরা নতুন করে লিখতে পারো, ইকুয়ালস টু লিখবো পি ইন্টু কিউ, সরি পি ইন্টু এম, প্রথমটা ইন্টু, দেখো ভর ইন্টু শতকরা পরিমাণ যোগ, আবার দ্বিতীয়টা কিউ ইন্টু এম ডিভাইডেড বাই 100। এই কাজটাই করব। কি, প্রথমটার ভর ইন্টু শতকরা পরিমাণ, দ্বিতীয়টার ভর ইন্টু ভর সংখ্যা ইন্টু শতকরা, দ্বারা প্রথমটার ভর সংখ্যা ইন্টু শতকরা পরিমাণ, দ্বিতীয়টার ইন্টু এত। এটা করলে মাই ডিয়ার স্টুডেন্ট দুটো যোগ করে পরে কি করবো, আমরা ভাগ দিয়ে দিব। এখন এই ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে তোমাদের কাছে যখন আমরা প্রশ্ন সলভ করব। কিরকম প্রশ্ন? আমাদেরকে দেয়া আছে যে একটা প্রশ্ন যেটা কিনা ও 16 8 equals to 30%, 38%, সরি 38%। আরেকবার দেয়া আছে অক্সিজেন 15 8, অক্সিজেন আরেকটা দেয়া আছে আমাদের কাছে 62%। আমাদেরকে বলছে অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হবে। এটা আমাদের বের করতে হবে O2 এর পা ভর ইকুয়াল টু হোয়াট, এটা বের করা লাগবে। খুব সহজ মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা প্রশ্নটা দেখো। ভর সংখ্যা কত বলছে এখানে 16, এটা কত 15। আমরা একটা কাজ করব, 38% মানে কি, এর শতকরা পরিমাণ মানে কত 0.38, 62 মানে 0.62। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের কি বের করা লাগবে, ও এর বা O2 এর, ইন জেনারেল মৌল বলছে তো আমি ইন জেনারেল লিখিনি, সমস্যা নেই। আমার যেটা বের করতে বলছিল আমাদের যে অক্সিজেনের, O2 না লিখা ওই লিখি, প্রশ্নটা হলো অক্সিজেনের, যেহেতু বলছো শুধুমাত্র মৌলের ক্ষেত্রে আমি বের করি। ও এর আপেক্ষিক পারমাণবিক ভর এটা বের করা লাগবে। বেশ ভালো কথা। আমাদের বলছে কি দেখো তো, এটাকে আমি শতকরা পরিমাণটা লিখলাম, ভালো কথা। এটা আমি যদি এখন যদি লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট শতকরা পরিমাণটা, আচ্ছা একটা জিনিস খেয়াল রাখবা, একটা জিনিস তোমরা খেয়াল রাখবা, এখানে এটাকে এটার পরিণত করার দরকার নেই। পরিণত করলে আমাদের এই যে এখন 100 দিয়ে ভাগ করলে পরে এটা করার দরকার নেই, পরে 100 দিয়ে ভাগ করার দরকার নেই। তো দুইটা কাজ করতে পারো, আইদার তোমরা এখানে হচ্ছে 100 দিয়ে ভাগ করে দিবা, 100 দিয়ে যদি এখানে ভাগ করে নাও পরে সিম্পলি, আর পরে এই 100 দিয়ে ভাগ করা লাগবে না। যদি তা না করো তোমরা 38 কে নিবা। জিনিসটা আমি আরেকবার পরে ক্লিয়ার করতেছি। এখানে হচ্ছে কত কত দেয়া আছে, 38 আছে 62 আছে। আমি কি করব, 38 এর সাথে ভর সংখ্যা গুণ দিব, 38 ইন্টু 16 প্লাস, এরপরে যে কাজটা করব 62 ইন্টু 15, 62 ইন্টু 15, ভর সংখ্যা গুণ করলাম নিচে 100। অথবা আমরা আরেকটা কাজ করতে পারতাম, এখানে আমরা পার্সেন্টেজটাকে আমরা সার্টেন ভ্যালুতে নিয়ে নিছিলাম না, তো অথবা আমরা আরেকটা কাজ করতে পারতাম, যে কাজটা হচ্ছে 0.38 ইন্টু 16 প্লাস 0.62 ইন্টু 15। দুইটাই কারেক্ট মাই ডিয়ার স্টুডেন্ট, দুইটাই কারেক্ট, তোমরা যে কোনোটাই করতে পারো। এখন আমাকে একটু জানো তোমাদের আনসারটা কত আসে। দুইটাই কারেক্ট। তোমরা সূত্র কোনটা ইউজ করবা, আইদার এটাকে, এটা বেশি মানে বায়াবল বা এটা বেশি ফিজিবল বা সহজ, কারণ হচ্ছে অলরেডি এখানে বলেই দিছে যে আমাদের বলে দিছে শতকরা পরিমাণ। শতকরা পরিমাণ মানে কি, পার্সেন্টেজ সহগুলা। যদি বলতো শুধু পরিমাণ তাহলে আমরা পার্সেন্টেজ নিতাম না। অলরাইট, সো একটু ট্রাই করবা, এই ফর্মুলাগুলো একটু ক্রিটিক্যাল লাগলো, এমসিকিউ এন্ড মাঝে মধ্যে রিটেনের ক্ষেত্রে এই প্রশ্নগুলো আসে। আমাকে একটু জানাও এটার অ্যান্সার কত আসে, আমাকে একটু জানাও এটার অ্যান্সার কত আসে। অ্যান্সার আসে 15.38, একজন বলছে 15.38, এক্স্যাক্টলি 15.38। অলরাইট, আনসার আসে 15.38। দেখা যায় নাকি দেখি তো, হ্যাঁ দেখা যাচ্ছে, গ্রেট। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট আমাকে একটু জানাও এই সূত্রটা কি বুঝতে পেরেছো কিনা। আমি তোমাদের বোঝাতে থাকি, তোমরা আমাকে জানাও বুঝতে পেরেছো কিনা। মৌলের আপেক্ষিক ভর, মৌলের আপেক্ষিক ভর বের করার জন্য বলছে, তাহলে কি হবে পি ইন্টু এম আর কিউ ইন্টু এন ডিভাইডেড বাই 100। তাহলে পি কি, প্রথম আইসোটোপের ভর সংখ্যা, কিউ কি দ্বিতীয় আইসোটোপের ভর সংখ্যা, এম কি প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ, এন কি দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ। ভালো কথা। এক্ষেত্রে কি হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি দেখো তো এর আপেক্ষিক পারমাণবিক ভর জিনিসটা কি করবো। দেখো এই যে আমরা প্রথম দুইটাকে গুণ করব, এই যে প্রথম প্রথম যা যা ছিল প্রথম গুলো গুণ যোগ, দ্বিতীয় গুলো গুণ যোগ, দুইটাকে বস্তা ভরে 100 দিয়ে ভাগ করে দিব, দুইটাকে বস্তা ভরে 100 দিয়ে ভাগ করে দিব, তাহলে আমাদের কাছে এই অ্যান্সারটা পেয়ে যাব। আশা করি মাই ডিয়ার স্টুডেন্ট তোমাদের কাছে এটা ক্লিয়ার, আশা করি তোমরা একটু ক্লিয়ার। হুম হুম হুম
অলরাইট। সো আরেকটা প্রশ্ন আসে, আমি সেটা করিয়ে দিয়ে মোটামুটি আজকের আলোচনা শেষ করার আগে আমার আইস্টোপ নিয়ে একটু ডিসকাশন আছে আরেকটু, তো সেটা শেষ করব আজকে। আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে আমি প্রশ্ন তুলে তারপর তোমাদেরকে উত্তর দেখাবো। প্রশ্নটা কি? প্রশ্নটা বলা হচ্ছে যে এক্স মৌলের, এবার আমরা কি করব, যে মৌল শনাক্তকরণ, মৌল শনাক্তকরণ। ভালো কথা। তাহলে আমি তোমাদের দেখাই যে এক্স মৌলের নিউক্লিয়াসের ভর। সে ফর এক্সাম্পল এক্স একটা মৌল, এক্স মৌলের, দেখো এগুলা করাইতেই 2 ঘন্টা চলে যাচ্ছে, তাহলে আমি যে বলছিলাম 3 আর 4 দুইটা কভার করব, তাহলে আজকে ক্লাসের কি অবস্থা হইতো দেখো, সেরি খেয়ে ঘুমাইতো সবাই। এক্স মৌলের নিউক্লিয়াসের ভর, এক্স মৌলের নিউক্লিয়াসের ভর, কোন একটা পরমাণু নিউক্লিয়াসের ভর 3.181 10 টু দি পাওয়ার মাইনাস 3.181 ইন্টু 10 ইনভার্স মাইনাস 31, সরি 31 না 23 গ্রাম। নিউক্লিয়াসের ভর এত বলেছে। উক্ত নিউক্লিয়াসে 10টি নিউট্রন আছে। উক্ত নিউক্লিয়াসে 10টি নিউট্রন আছে। উক্ত নিউক্লিয়াসে 10টি নিউট্রন আছে। এক্স মৌলটা কোনটা? এক্স মৌলটি চিহ্নিত করো। এক্স মৌলটি কোনটি? ভালো কথা। তাহলে আমাদের কাজ কি বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? আমাদের কাজ কি? সো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমাদেরকে এটার নিউট্রন সংখ্যা দিয়ে আমাদেরকে এগুলো বের করতে হবে, নিউক্লিয়াসের ভর এন্ড ভর সংখ্যাটা আমাদের বের করা লাগবে। তাহলে হিসেবটা কি বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? হিসেবটা কি? আমাদেরকে প্রোটন কণার মোট ভরটা বের করা লাগবে 10টা। তাহলে দেখো নিউট্রন আছে এতগুলা, আমাদের ভর হচ্ছে এতটুকু, তাহলে একটা নিউট্রনের ভর কত তোমরা বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? নিউট্রনের ভর কত? আমি একটু জিনিসগুলো লিখে দিই, আগে লিখে নেই, তারপর হচ্ছে যে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। নিউট্রনের ভর, নিউক্লিয়াসের ভর দেওয়া আছে এত। সো নিউট্রনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। আর প্রোটন হচ্ছে, প্রোটনের ভর 1.67 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। ভালো কথা। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি বলতো মাই ডিয়ার স্টুডেন্ট? এক্ষেত্রে আমরা বলতে পারি নিউট্রন কণার ভর কতটুকু বলতো? আমরা এখানে দেওয়া আছে দেখো, নিউট্রন কণার ভর অলরেডি আমরা এখান থেকে বের করে নিতে পারবো ইন জেনারেল। তাহলে আমরা এখান থেকে প্রোটন কণার ভরও বের করতে পারবো। তাহলে আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা অবস্থিত নিউট্রন কণার মোট ভরটা আসলে বের করে ফেলি। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা আমাকে একটু বের করে জানাও তো এখানে কত আসে। দেখো তো অলরেডি এখানে বলা আছে এত। তাহলে যদি 10টা হয়ে থাকে, তাহলে নিউট্রন কণার, বলছে নিউক্লিয়াসে 10টা নিউট্রন আছে, তাহলে মোট নিউট্রন কণার ভর কত? মোট নিউট্রন কণার ভর কত? কত আসে বলো তো? 10 ইন্টু কত বলছে নিউট্রন একটার কত? 1.67 ইন্টু 10 ইনভার্স 14। অলরাইট। সো একটা হচ্ছে এত, তাহলে 10টার কত হবে মাই ডিয়ার স্টুডেন্ট আমাকে জানাও। সিমিলারলি আমরা লিখতে পারি 1.67 নিউট্রন, না হ্যাঁ 675 হবে, 675 ইন্টু 10 ইনভার্স 23 এত গ্রাম। আমাকে একটু বের করে জানাও তো মাই ডিয়ার স্টুডেন্ট কত আসে হিসাবটা এত আসবে। তাহলে দেখো এটাই যদি আসে তাহলে আমরা বলবো যে তাহলে প্রোটনের ভর কত? প্রোটনের ভর, সিমিলারলি দেখো প্রোটনের ভর, এই যে মোট যেটা বলছে পুরো নিউক্লিয়াসের মধ্যে কে থাকে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস? থাকে হচ্ছে নিউট্রন প্লাস প্রোটন। তাহলে প্রোটনের ভর কত? এখান থেকে এটা মাইনাস করবো, 3.181 ইন্টু 10 ইনভার্স 23 মাইনাস 1.675 ইন্টু 10 ইনভার্স 23 গ্রাম, 23 গ্রাম। ভালো কথা, এটা থাকতেই পারে। তাহলে এই হিসাবটা আমাকে একটু করে জানাও তো মাই ডিয়ার স্টুডেন্ট, ক্যালকুলেটরে কত আসে তোমাদের এটাতে? আমি 10 ইনভার্স 23 থাকবে শিওর, এত গ্রাম। এখান থেকে তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট ধরলাম আমি সামথিং এনে আসছি ধরে রাখতেছি। তাহলে আমি ধরি
এক্সটা প্রোটনের ভর হচ্ছে এত, অলরাইট, এটা হচ্ছে ইন জেনারেল এত। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, একটা প্রোটনের ভর হচ্ছে এত জানি, তাহলে আমাদের মোট প্রোটনের ভর হচ্ছে এত। তাহলে আমরা এখান থেকে প্রোটনের সংখ্যা বের করতে পারবো না? বলো তো, যে ধরলাম এক্সটার যদি আছে, এক্সটার একটার ভর হচ্ছে এত, একটার ভর 1.67 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম ইন জেনারেল। এক্সটার কত? ধরলাম এক্স সংখ্যক আছে 1.67 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম ইন্টু এক্স, ধরি সরি এখানে ইন্টু এক্স ধরলাম এত। তাহলে এই পুরোটার ভর, এই পুরোটার ভর এটার সমান হবে না? এই যে ভরটা না? তাহলে আমি এখান থেকে কি করতে পারি বলো তো? আমি বের করি, বলো তো আমাকে ক্যালকুলেটরে তোমাদের কত আসে এই হিসাবটা? এই হিসাবটা কত আসে আমাকে একটু জানাও তো। এটা এই হিসাবটা আমি আমার ক্যালকুলেটর নিব নাকি? আচ্ছা আমি আমার ক্যালকুলেটর দিয়ে করে দেখি, তোমাদের দেরি হচ্ছে যেহেতু। 3.181 ইন্টু 10 ইনভার্স 23 minus 1.67 into 10 inverse 23, 1.511 1.511 ভালো কথা। এটা কত আসে আমার কাছে? 1.511। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, 1.511 into 10 inverse 24 divided by 1.67 into 10 inverse 23 equals to x, মানে প্রোটন সংখ্যা হচ্ছে x। যদি তাই হয় এটাকে আমি কি দিয়ে ভাগ দিব? এটাকে ভাগ দিব হচ্ছে 1.67 into 10 inverse 23। আচ্ছা ওয়েট, ডিভাইডেড বাই 1.67 10 inverse 23 আমার কাছে আসে হচ্ছে, আচ্ছা ওয়েট, আমার মনে হয় কিছুটা উল্টা করেছি, আমার হিসাবটা উল্টা করেছি মাই ডিয়ার স্টুডেন্ট, আমি উল্টা করেছি। এটা আসবে এত। আচ্ছা প্রোটনে আছে, আমাদের নিউট্রন সংখ্যা আছে এত, প্রোটন সংখ্যা হবে এত, ডিভাইডেড বাই 24 ডিভাইডেড বাই, আচ্ছা আমার কাছে আসে হচ্ছে 11 প্রবাবলি। হুম 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 আচ্ছা মাত্র 44, হ্যাঁ 1.505। আচ্ছা ভাইয়া মানুষজন সমস্যা নেই, কম হলেও কিছু তো করার নেই, আসলে তোমাদেরকে আর কি বলবো। আচ্ছা এক্স ইকুয়ালস টু এত আছে, তাহলে আমাদের এক্স এর ভ্যালু বের করতে হবে। এখানে উল্টাটা করছি আমি, এখানে কত আসবে? 1.55। আচ্ছা আমি এই হিসাবটা আরেকবার করতেছি। সো এই ভ্যালুটা দিয়ে আমরা এটাকে এটা দিয়ে ভাগ করবো, এটাকে ওইটা দিয়ে ভাগ করবো। 1.55 1.55 511 ইন্টু 10 ইনভার্স 23 divided by 1.67 divided by 10 inverse 24, হিসাব মোতাবেক আসে আমাদের 9। হিসাব মোতাবেক আমাদের হিসাবে আসে 9। যদি মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের x এর ভ্যালু আসে 9, কি হবে? আমরা 1.67 ইন্টু 10 ইনভার্স 24 x ইকুয়ালস টু, দেখো তো বলছিলাম কি এই হিসাবটা প্রোটনের ভর, এই প্রোটনের ভরটা আমরা এখান থেকে বের করেছি, কত আসে? 1.511 ইন্টু 10 ইনভার্স 23 গ্রাম। তাহলে আমি এক্স এর ভর, তাহলে এক্স ইকুয়ালস টু কত পাই? এক্স এর ভ্যালু পাই হচ্ছে 9, দুইটাই যেহেতু গ্রামে আছে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট তোমরাই আমাকে বলো, 9 প্রোটন সংখ্যা 9 মানে কি? ইলেকট্রন সংখ্যা 9, 9 হচ্ছে প্রোটন সংখ্যা, 9টা প্রোটন আছে। তাহলে ইলেকট্রন কয়টা? 9টা, 9টা ইলেকট্রন। 9টা যদি ইলেকট্রন থাকে তার পারমাণবিক সংখ্যা কত? 9। 9 পারমাণবিক সংখ্যা কার বলো তো? কোন মৌলটার 9 পারমাণবিক সংখ্যা? তোমরাই বলো, বলো তো 9 পারমাণবিক সংখ্যা কার? এটা কমেন্ট করে জানাও আমাকে দেখি। তোমরা আমাকে একটু জানাও যে 9 পারমাণবিক সংখ্যা আসলে কার? স্যার ডিভিশনে ভুল, হ্যাঁ ডিভিশনে একটু ভুল গেছে। 9 পারমাণবিক সংখ্যা কার? নিয়ন, এক্স্যাক্টলি নিয়ন, নিয়ন, ইয়েস। আমাদের তাহলে আনসার, রিকোয়ার্ড আনসার, এটা কিন্তু সৃজনশীলে আসে মাঝে মধ্যে মাই ডিয়ার স্টুডেন্টস, মাথায় রাখবে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা হচ্ছে আমাদের আনসার হবে নিয়ন। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট মোটামুটি যে যে কয়টা টাইপের এই চ্যাপ্টারের মধ্যে আসতে পারে আমরা কভার করার ট্রাই করেছি। সো তার পাশাপাশি আমাদের আজকে যে হিসাবটা দরকার, একটু আজকে যে হিসেব নিকেশ দরকার সেটা হচ্ছে একটু আইসোটোপ নিয়ে আমরা একটু ডিসকাস করব। আইসোটোপে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, সেগুলো একটু পড়াশোনা করে আজকের ক্লাসটা আমরা কনক্লুড করব। অলরাইট,
হুম 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 হুম। অলরাইট, আর আমাদের ডিসকাশনের মধ্যে আছে হচ্ছে বাকি আছে ইয়েস আইসোটোপ। আইসোটোপের স্পেসিফিক কিছু আমাদের আলোচনা আছে, তবুও আমরা একটু দেখি আইসোটোপের মধ্যে কি কি আমরা না জানলেই নয়। আমি একটু মোটামুটি যা যা দরকার এগুলো একটু লিখে নিব আগে বোর্ডের মধ্যে। আইসোটোপ, আইসোটোপের হিসেব নিকেশ আমরা দুই ভাগে ভাগ করি, এক চিকিৎসা ক্ষেত্রে, আরেকটা হচ্ছে কৃষি ক্ষেত্রে। এছাড়াও অনেক কাজে আছে, পৃথিবীর বয়স নির্ণয়, বিজ্ঞানের নানা ক্ষেত্রে আছে। আর দুটো জিনিসই আগে জানবো, যাতে আমরা সৃজনশীলের মোটামুটি অ্যান্সার করতে পারি অন্তত পক্ষে, আমরা না পড়ে গেলেও। আর একটা হচ্ছে কৃষি ক্ষেত্রে। সো বেশ ভালো কথা, এই দুটো জিনিস লিখলাম। সো কৃষি ক্ষেত্রেটা আগে লিখি, এটা সহজ। কি ক্ষেত্রে? সাধারণত সাধারণত কৃষিক্ষেত্রে সারের জন্য উদ্ভিদ মূল দিয়ে আইসোটোপ গ্রহণ করে। অলরাইট, সো নাইট্রোজেন ও সোডিয়ামের ক্ষেত্রে সাধারণত নাইট্রোজেনের তারা আইসোটোপ দিয়ে সাধারণত গ্রহণ করে থাকে। কৃষিক্ষেত্রে উদ্ভিদের বাড়তে কি লাগে? উদ্ভিদের জন্য কি লাগে? সার লাগে। সারের ক্ষেত্রে অতিরিক্ত সার প্রয়োগ করলে কখনো কখনো দেখা যায় মাটির উর্বরতা নষ্ট হয়ে উদ্ভিদ মারাও যেতে পারে। তো সেক্ষেত্রে কখনো কখনো উদ্ভিদ মূল দিয়ে নাইট্রোজেনের আইসোটোপ থেকে আইসোটোপ গ্রহণ করে, আইসোটোপ গ্রহণ করে। আর আমরা জানি যে অধিকাংশ ক্ষেত্রে সারের নাইট্রোজেন বা ফসফরাস আর কি, এসব ফসফরাস থাকে, নাইট্রোজেন ও ফসফরাসও থাকে, এবং ফসফরাসের এই দুইটা। অলরাইট, কখনো কখনো দেখা যাচ্ছে যে সারের মেইন উপাদান হচ্ছে এই দুইটা জিনিস। কখনো কখনো উদ্ভিদ মূল দিয়ে আইসোটোপকে গ্রহণ করে দেখা যায় তাদের সারের যে চাহিদাটা সেটাই এক হয়। কখনো কখনো দেখা যায় যে কোনো কোনো গাছে আসলে সার দেওয়া লাগে না, তবুও তারা ভালো গ্রোথ হয়, এই জিনিসটা লাগে। এবার আসি একটা ইম্পর্টেন্ট পার্ট, এটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে কি কি কাজে লাগে। চিকিৎসা ক্ষেত্রে হাড়ের ক্ষেত্রে লাগে প্রথমত, মাথায় রাখবা হাড়। হাড়ের ক্ষেত্রে কি ধরনের কাজে লাগে বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? সবসময় মাথায় রাখবে টেকনিশিয়াম, টেকনিশিয়াম 99 এটা লাগে। এটা কি কাজ করে? এটা হচ্ছে একটা তরল টাইপের জিনিসপাতি ভিতরে থাকে, যদি পুশ করা হয় তখন কি হয়, হাড় স্পষ্ট দেখা যায়। হাড়ে ফাটল বা প্রবলেম থাকলে স্পষ্ট দেখা যায়। স্পষ্ট দেখা যায় কখন? স্পষ্ট দেখা যায় কখন? এক্স রে করাইলে। এক্স রের আগে এটা দেয়া হয়। এটা সাধারণত এক্স রের আগে দেয়া হয়। কেন দেখা যায় বলতো? প্রশ্ন হচ্ছে এখন তাহলে এটাকে কেন দেখা যায়? কেন দেখা যায় জিনিসগুলো একটু সিকোয়েন্স ওয়েতে দেখবা। ধরো একজনের হাড় ভেঙে গেছে, সে ডাক্তার কাছে গেছে, তো তাকে কি হলো, ডাক্তার তাকে কি গুলো পুশ করলো হচ্ছে টেকনিশিয়াম 99 দেয়া হলো। কেন দেয়া হয়েছে? তার এক্স রে যাতে করে হাড়টা জায়গাতে দেখা যায়। এখন স্পষ্ট দেখা যাচ্ছে এক্স রে করালে। কেন স্পষ্ট দেখা যায়? কারণ এটা হচ্ছে গামা রে বা গামা রশ্মি নির্গত করে। গামা রশ্মি নির্গত করে, ভালো কথা। সে যদি গামা রশ্মি নির্গত করে, এক্ষেত্রে কি হয়, 6 ঘন্টা পর্যন্ত, 6 ঘন্টা যাবত এটা স্পষ্ট থাকে, ওই জায়গাটা স্পষ্ট দেখা যায় এক্স রেতে। এই কারণে মাই ডিয়ার স্টুডেন্ট এখানে হাড়ের ব্যাপারটা ঘটে থাকে। এক, পরের জিনিসটা কি, বিভিন্ন রকম রোগ নিরাময়ের ক্ষেত্রে। কি ধরনের রোগ নিরাময়? ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যান্সার বা টিউমারের ক্ষেত্রে। টিউমারের অসুখে কি হয়, এক জায়গায় যখন ফুলে থাকে বা এখানে টিউমার হয়ে থাকে তখন কোবাল্ট 60 ইউজ করা হয়। সেক্ষেত্রে এটা কি করে, ক্যান্সার কোষকে ধ্বংস করে বা এর বৃদ্ধিকে প্রতিহত করে। ক্যান্সার কোষের বৃদ্ধিকে প্রতিহত করে, এই কারণে এটাকে সাধারণত কোবাল্ট 60 দেওয়া হয়। কোবাল্ট 60 দিয়ে এটাকে রোগ নিরাময় করা যায় সাধারণত। সো এই দুইটা আমাদের বেশি আইসোটোপ লাগে। এছাড়াও আইসোটোপ বিভিন্ন কাজ আছে পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে, স্ট্রবেরি চাষের ক্ষেত্রে জানা যায়, পৃথিবীর বয়স নির্ণয়ের ক্ষেত্রে লাগে। সো অনেক অনেক ব্যবহার আছে আইসোটোপের। এছাড়া মোটামুটি তোমাদের যদি প্রশ্নে আসে পরীক্ষার সময় 2 নম্বর বা 4 নম্বরের ক্ষেত্রে যদি চলেও আসে, তোমরা পয়েন্ট বাই পয়েন্ট এগুলো এভাবে লিখে দিতে পারবা। আশা করি একটা ভালো নাম্বার তোমরা ক্যারি করতে পারবা। আর বই পড়তে ভুলবা না, মূল বইয়ের বিকল্প কিন্তু কিছু নাই। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা মোটামুটি এই দুটো লেকচারের মধ্যে ম্যাক্সিমাম জিনিসই ক্যারি করার ট্রাই করেছি। এটা একটু মাথায় রাখবে, এটাও গামা রশ্মি এমিট করে, গামা রে এটা এমিট করে, একটু মাথায় রাখবা। অলরাইট, সো আমরা মোটামুটি সবকিছু আসলে কভার করার ট্রাই করেছি চ্যাপ্টারের, এ টু জেড যা যা বেসিক তোমাদের দরকার সব দেওয়ার ট্রাই করেছি।
সো লেকচারটা একটাই শেষ করার কথা ছিল, তবু দুইটা শেষ করলাম ঠিক তোমাদের ভালোর জন্যই। তবু তোমরা যদি লাইভে না থাকো আসলে আর কিছুই বলার নাই, টু বি অনেস্ট। আমাদের যেখানে আমরা শুরু করেছিলাম 200 জন নিয়ে, এখন আমাদের থাকে হচ্ছে 31 জন 32 জন, এটা আসলে খুবই হতাশাজনক। সো যাই হোক, হুম 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 কুল, ভালো কথা ভালো কথা ভালো কথা। হ্যাঁ, মোটামুটি আজকের ক্লাসটা একটু একটু বেশি লেন্দি হয়ে গেছে। সো সমস্যা নেই, আমি ট্রাই করেছিলাম যে 1 ঘন্টার মধ্যে শেষ করতে, মাঝখানে আবার ইন্টারাপশনের জন্য আর প্রবলেম হয়েছে। যাই হোক, সো এটাই মাই ডিয়ার স্টুডেন্ট, মোটামুটি আমাদের সেকেন্ড চ্যাপ্টারের পড়াশোনা বেশি বেশি তোমরা ফোকাস করবে হচ্ছে ইলেকট্রন বিন্যাসের দিকে। কারণ আমরা আর একটু আজকের লেকচারটা পড়াশোনা করবা বেশি বেশি, কারণ হচ্ছে পরবর্তী দিনের লেকচার বা আগামীকালকে হবে ইনশাল্লাহ। কারণ কালকে আমার 4th চ্যাপ্টার নিয়ে আমার টার্গেট আছে, আর একটু চেষ্টা করবো যে ফ্রেন্ডদেরকে বলে রাখার, কারণ এই লেকচারটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আর লেকচারটা কখন মানে আমাদের 2 ঘন্টার বেশি যেতেও পারে, এটা একটু মাথায় রাখবা। আর আগে আগে শুরু হবে কালকে লেকচারটা, অফকোর্স সন্ধ্যার সাথে সাথে শুরু হবে ইনশাল্লাহ। সো একটু প্রিপারেশন রাখবা নিজেদের মধ্যে, কারণ অনেক অনেক সূত্র শেখাবো, অনেক অনেক প্রসেস শেখাবো, যাতে করে তোমাদের জীবনে আর ইন ফিউচার এইটা নিয়ে অন্তপক্ষে প্যারা খাবা না, বা পর্যায় সারণী নিয়ে ইনশাল্লাহ। আর এটাই আসলে মোটামুটি রাত হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো, তোমরা নিজেরা নিজেদের যত্ন নাও। আর নেক্সট লেকচারে তো দেখাই হবে আশা করি। সবাই নিজেরা নিজেদের যত্ন নিবা, খাওয়া দাওয়া করো, পড়াশোনা করো নিজেদের মতো, অ্যান্ড অবশ্যই অবশ্যই টেনশন করবা না কখনো, কারণ যত বেশি টেনশন করবা তত বেশি আসলে পড়া কম হবে, যত পড়া কম হবে তত তোমাদের নিজেদেরই লস। কখনো এই লোকটা দেখবা না, কখনো কাউকে দেখবা না যে আসলে তার টেনশনে পড়াশোনা হচ্ছে না। কারণ টেনশন যত বেশি করবা তত বেশি ঘুম পাবে, যত বেশি ঘুম পাবে তত পড়া কম হবে, যত পড়া কম হবে তত তোমাদের লস। এটা হচ্ছে সবচেয়ে বড় চিরন্তন সত্য আর কি, যে মানুষ কখনো বলে না যে আসলে টেনশনে পড়াশোনা হচ্ছে না, আর কখনো বলে না যে আসলে আমি পড়াশোনা করতে পারতেছি না টেনশনের জন্য। ব্যাপারটা আসলে এমন না, তুমি যত বেশি টেনশন করবা দিন শেষে তুমি তোমার নিজের লস করতেছো। মানে যদি টেনশন লাগে একটা কাজ করো, জাস্ট জাস্ট গো অন এন্ড ফেসবুকে স্ট্যাটাস দাও, উফ আমি কি খুব টেনশনে আছি, মানে খুব বেশি টেনশনিত, ফিলিং টেনশনিত, হ্যান ত্যান দিয়ে কইলে পোস্ট দাও। তাও আসলে এই ধরনের এই জিনিসগুলো নিজেকে কখনো এটা সান্ত্বনা দিবা না খুব টেনশন হচ্ছে পড়াশোনা না করি। ট্রাই করবা যে আসলে সব কিছু বেওয়াইন্ডে গিয়ে মোটামুটি নিজেকে এটুকু কনভিন্স করা যে না ভাই পড়া লাগবে, এখন আর কোনো উপায় নাই। কারণ এসএসসির পরে যে পরিমাণ চিল আছে, ওই চিলটা তো অন্তত করা লাগবে। আর চিল বলতে আসলে লাইফে সবসময় মাথায় রাখবা যে সবকিছুই একটা পরিমিত পরিমাণে হওয়া ভালো। তো চিল করো যাই করো, পড়াশোনা থেকে দূরে যাও না, কারণ পড়াশোনা হচ্ছে একটা ফ্লোর বিষয়। কারণ তুমি এসএসসির পরে যদি গ্যাপ দিয়ে দাও, তুমি যদি মনে করো 5 দিনের গ্যাপও যদি দাও, ওই 5 দিনের গ্যাপের জন্য তোমার যে একটা ডিসকন্টিনিউয়েশন বা একটা ফ্লো নষ্ট হবে, ওই ফ্লোটা পেতে তোমার অনেক অনেক দিন টাইম লাগবে। সো ট্রাই করবা যখনই হোক পড়াশোনার মধ্যে গ্যাপ দিবা না, গ্যাপ দিলে দেখবা যে ওই গ্যাপে ওই ফ্লোটা আবার আনতে তোমার খুব প্যারা খেতে হবে। সো এটাই তোমাদের দিক থেকে আজকে যা যা বলার ছিল। পড়াশোনা করলাম আজকে মোটামুটি, অনেক কিছু শিখলাম। রিভাইজ দাও, নোটগুলো পোস্ট করো গ্রুপের মধ্যে, আর যারা যারা লেকচারটা মিস করেছো তারা দেখে নাও, ভালো করে নোট করবা। অ্যান্ড সবাইকে শুভকামনা জানিয়ে মানে আজকে শেষ করছি এখানেই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, নেক্সট লেকচারে দেখা হবে, অ্যান্ড টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।